আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজ একটি বিশেষ দিন। আজ সুদীপা হালদারের কলমে যে মুখপুরি গল্প আপনারা এত দিন ধরে শুনছেন তার শেষ পর্ব। আমরা আপনাদের সবার কাছে কৃতজ্ঞ যে আপনারা গল্পটিকে এত ভালোবাসা দিয়েছেন। আমরা সদ্যই আমাদের প্রযোজনার কাজ শুরু করেছি এবং আমরা যখন এই দীর্ঘ প্রযোজনাটি শুরু করি তখন আমরা গল্প বলার ফরম্যাটটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলাম। আমরা ঠিক করেছিলাম যে ধারাবাহিক উপন্যাসগুলো আমরা শুধুমাত্র একজন পুরুষ এবং একজন নারী কণ্ঠের মাধ্যমেই উপস্থাপনা করব। আমরা আপনাদের কাছে অশেষ কৃতজ্ঞ যে আপনারা এই ফরম্যাটটিকে এত ভালোবেসেছেন। মুখপুরি গল্পে আপনারা আমাদের অমিতদা এবং সোমাদির কণ্ঠে সম্পূর্ণ গল্পের সমস্ত চরিত্রের অভিনয় এবং গল্প পাঠ শুনেছেন। আমরা ইতিমধ্যেই আপনাদের অনেকের কাছ থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছি, ভালো লাগার কথা জেনেছি, দাবি জেনেছি। আমরা বিশেষভাবে আপ্লুত, আহ্লাদিত এবং গর্ববোধ করছি এবং এর সঙ্গে এও জানিয়ে রাখতে চাই যে আপনাদের জন্যই আমরা জোর পেয়েছি এবং আগামীতে আরও এরকম ধারাবাহিক গল্প এই ফরম্যাটে আমরা যেমন নিয়ে আসব, তার সাথে সাথে বিভিন্ন ছোট গল্প এবং ক্লাসিক উপন্যাস নিয়েও আমরা হাজির হব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি। আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন এবং শুনতে থাকবেন দ্য ডার্ক হর্সেস। শুরু হচ্ছে আপনাদের সকলের প্রিয় গল্প মুখপুরির অন্তিম পর্ব। বিশু মনে হয় এখনো ওদের চিনতে পারেনি, তাই এই কথাটা বলতে পারলো। কিন্তু উত্তরে সবিতা কি বলল? সে কি, আলো পড়বে না কেন? ওর স্বপ্ন সফল করার দায়িত্ব আমাদের। ওর গবেষণা বন্ধ হবে না। আমরা চাইলেও আমাদের মিঠুন বন্ধ করতে দেবে না। আপনারা তাহলে আয়োজন করুন, যদি আরও কিছু লাগে বলবেন। দেখবেন আয়োজনের যেন ত্রুটি না হয়। ও আরও একটা কথা ছিল। বলুন। বিয়েটা বৈদিক মতেই হবে। বৈদিক মত? সেটা আবার কি? মিঠুনের মা তখন মুখপুরির বলা কথাগুলো গড় গড় করে বলে দেয়। বাবা, এমন বিয়েও আছে? নিশ্চয়ই এই বিয়ের কথাও নিজেই বলেছে। ঠিকই বলেছেন। ওর তো সব কিছুই অন্যরকম। ও যে আমার আলো মা, ওর চিন্তা ভাবনা একটু অন্য রকম তো হবেই। আলোচনা শেষ। সবিতারা চলে যেতেই বিশু বিরক্ত হয়ে বলে, উফ, এইসব বাড়তি কাজ করতে কার ভালো লাগে বলো দেখি? মানা করে দিলেই তো হতো। মুখপুরি নিজেরটা নিজে বুঝে নিত। তুমি আর কথা বলো না। মুখ দিয়ে এমন গন্ধ ছাড়ে যে পাশে থাকা যায় না। এই শঙ্কর, দেখ সময় তো বেশি নেই, আর আমার জানাশোনা এমন একজন আছেন যিনি বিয়ের সমস্ত কিছু করার ভার নেন। শুধু কয়েকজন অতিথি আর কি রান্না হবে তার তালিকা। বাদ দে, উনিই তালিকা দেবেন। বলে দিলেই হলো কি রান্না হবে। আর দেখি ওনার কাছে জানাশোনা এমন কেউ আছে নাকি যিনি বৈদিক মতে বিয়ে দিতে পারবেন। খোঁজ নিতে হবে। সমস্ত আলোচনা হয়ে গেল, কি কি রান্না হবে থেকে শুরু করে সব কিছু। বিয়ে বলে কথা, কম ঝক্কি তো নয়। তাছাড়া মুখপুরির বিয়ে এখান থেকে হলে বিশুর বেশ সুনাম হবে। যে বিধবা বোনের বিয়ে দিচ্ছে, হয়তো খবরের কাগজেও কথা উঠতে পারে। বিশু বেশ উত্তেজিত। শঙ্কর দাদার কথা মেনে সবকিছু নির্দেশ পালন করার জন্য প্রস্তুত হয়। বিশু একদিকে ঠিকই করেছে, না হলে কোর্ট সামলে বিয়ের ব্যবস্থা হতোই না। শুধু নিমন্ত্রণটুকু নিজেদের গিয়ে করতে হবে। সে গাড়ি নিয়ে বেরোলে একসাথে অনেক বাড়িতে বলা হয়ে যাবে। বিশুর ভালো ভালো জাঁদরেল মক্কেলদের বলতেই হবে, তারা দেখুক বিশু কি কি করে। শঙ্করের হয়েছে মুশকিল। আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করতে গিয়ে ওই এক কথা, তা হ্যাঁ গা বাছা,
তোমার আরো একটা বোন আছে, তা এতদিন সেই বোন কোথায় ছিল? বাড়িতেই ছিল। ওই মুখপুরি তোমার বোন হয়? সত্যি? ওর নাম আলো। কিন্তু তোমরা তো মুখপুরি বলো। সে তো আদর করে বলি। এতদিন সামনে আসেনি কেন? আসলে ও ভীষণ লাজুক, তাই। ও, তাই বলে কখনোই সামনে আসবে না? তা তোমরাও তো 4 ভাই বোন বলতে, তাই না? কি করব বলুন তো, ও তো নিজেকে লুকিয়ে রাখতো। তা সে না হয় হলো, কিন্তু বিশ্বম্বর বাবুও তো 4 ছেলে মেয়ে বলতেন। শঙ্কর যে কি জবাব দেবে, শুধু নিমন্ত্রণটুকু করে বাড়ি থেকে বেরোতে পারলে বাঁচে। সত্যিটা একদিন প্রকাশ হতোই। প্রথম থেকে মুখপুরীকে না লুকিয়ে সবার সামনে নিয়ে এলে আজ এই পরিস্থিতিতে পড়তে হতো না। শঙ্করকে কিছু বোঝাতে হলো না, কারণ মোটামুটি প্রত্যেকের শেষে ওই এক জবাব ছিল। ও, বুঝেছি। তা মুখপুরি বয়সে অনেকটাই ছোট, ওই কারণেই সামনে আসেনি। বুঝতেই যখন পেরেছেন, তখন শঙ্করের সামনে বলাটা কি খুব জরুরি ছিল? জয়া আর শুভার বাড়িতেও বলা হলো, শৈল পিসির বাড়িতে খবর দেওয়া হলো, পিসির মেয়ে রানীও বাদ যায় না, সুহাসিনীর বাড়িতে জানিয়ে দেওয়া হলো। প্রত্যেকেই ওই এক কথা। উফ, শঙ্কর যেন বিরক্ত, অসহ্য লাগছে, কারোর মুখোমুখি হতে ইচ্ছেই করছে না। কয়েকদিনের মধ্যেই বাড়ি গমগম করছে। এর মধ্যে একদিন মুখপুরি এসে ঘুরে গেছে। প্রেয়শ্রী আর সুহাসিনী জানতে চায় মিঠুনের সাথে কিভাবে সম্পর্ক হলো। মুখপুরি তখন বলে সেদিন মিঠুন কি বলেছিল। 2 বৌদি আশা করেছিল কিছু রোমাঞ্চকর হয়তো শুনবে, তবে মিঠুনের খুব প্রশংসা করল 2 বৌদি। মিঠুনের বাড়িতে মেনে নেওয়াটা যেন এক আশ্চর্যজনক ব্যাপার। এটা মুখপুরি নিজেও স্বীকার করল। মুখপুরি এখন জানে বন্ধু দিদা টাকা দিয়ে গেছে। মিঠুন বলেছে বন্ধু দিদা যে নিজে আন্দাজ বুঝে টাকা দিয়ে এসেছেন। মুখপুরি খুব খুশি, কারণ নিজেও সেদিন এই কথাটা বলতে ভুলে গিয়েছিল। সত্যি বন্ধু দিদা ওকে কতটা বোঝে। মিঠুন জানে ঠাকুমাকে আলো এই টাকাটা ঠিক ফেরত দেবে। প্রেয়শ্রী মুখপুরীকে দেওয়া শাশুড়ির গয়নাগুলো পালিশ করিয়ে নিয়ে আসে। মুখপুরী পড়তে চায়নি, বলেছিল বন্ধু দিদার গয়না পরেই বিয়েতে বসবে। কিন্তু এই বাড়ির একটা মান সম্মান তো আছে। প্রেয়শ্রী সুহাসিনী ভীষণ খুশি এই বিয়েতে। এই প্রথম একটা নতুন ধরনের বিয়ে হবে এই বাড়িতে। যত আত্মীয় স্বজন বিয়ের নিমন্ত্রণ পেয়েছেন, তাদের মধ্যে অনেকেই এই বিয়েতে আসতে চাইছিলেন না, কিন্তু যখনই শুনেছেন যে এটা বৈদিক মতে বিয়ে হবে, সেটা দেখার জন্যে আর ভালো খাবার খাওয়ার জন্যে সবাই বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে চলে আসে। বিয়েতে তেমন কোনো স্ত্রী আচার নেই দেখে অনেকেই নাক সিটকিয়েছেন। আনন্দের থেকে সমালোচনা করে বেশি। তাই বিয়েতে কি নেই, কি আছে, এই সমস্ত কিছু নিয়েই বেশ ভালো মতো একটা গুঞ্জন তৈরি হলো। কিভাবে যেন খবরের কাগজের সাংবাদিকরা খবর পেয়ে গিয়েছিল মুখপুরীর এই নতুনত্ব বৈদিক বিয়ের কথা। পরিবারের লোকদের নিয়ে একটা ছবিও তোলা হলো। যিনি বিয়ের আয়োজন করেছিলেন তিনি এই বৈদিক মতে বিয়ের সাথে সাথে রবীন্দ্রসঙ্গীতের আয়োজনও করেছিলেন, যার ফলে বিয়ের আবহটাই যেন একটা অন্যরকম পরিবেশে পরিণত হয়েছিল। অপূর্ব সঙ্গীতের মূর্ছনায় যাদের মনে অনেক প্রশ্ন উঠেছিল, তারাও প্রত্যেকে প্রশংসা করতে লাগলো। মুখপুরী নিমন্ত্রণ করেছে ওর সমস্ত শিক্ষকদের, যারা ওকে পড়িয়ে এত দূরে এনেছেন। ছোটবেলায় সেই শিক্ষক যিনি বাড়িতে এসে পড়াতেন, তাকেও বাদ দেয়নি। তিনি মুখপুরীর নিয়মিত খবর পান। এছাড়া খবরের কাগজ তো আছেই, এমনকি গবেষক স্যারকেও বলতে বাকি রাখেনি। যেমন অধ্যাপকেরা এসেছেন, তেমনি বিশুর জানাশোনা ব্যারিস্টার আইনজীবীরা এসেছেন। আবার মিঠুনের ডাক্তার বন্ধুরাও এসেছেন। বাড়ির পরিবেশটাই যেন একদম পাল্টে গেছে। নানা ধরনের ব্যক্তিত্বের সামনে মুখপুরীর বিয়েটা যেন একটা জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে থাকলো সমাজের কাছে। মিঠুনের বাবা এত সব বড়সড় নামকরা গণ্যমান্য ব্যক্তি দেখে হাঁ হয়ে যায়। নিজেকে বেশ গর্বিত পিতা বলেই মনে করছেন। ভাগ্যিস মিঠুন আলোকে বিয়ে করতে চেয়েছিল। যদি উনি মানা করে দিতেন তাহলে কত ভুলটাই না হতো। মিঠুন তো সারা জীবন ব্রহ্মচারী হয়ে থাকার কথাই ঘোষণা করে দিয়েছিল। আলোর মতো মেয়ে হয় নাকি? বিয়েটা খুব সুন্দরভাবে সুসম্পন্ন হলো।
প্রত্যেকের আশীর্বাদী ফুলে মিঠুন আলো যেন ঢেকে গেল। খাওয়া দাওয়া দারুণ হয়েছে। নতুন ধরনের রান্না, মিষ্টিও নতুন ধরনের। খেয়ে সবাই তৃপ্ত। জয়া মুখপুরীর গয়না দেখে অবাক হয়ে যায়। এই গয়নাগুলো মা কেন ওকে দেয়নি? তবে জয়া কৃষ্ণকলিকে নিয়ে সবাইকে বলে আলো এই নামটা রেখেছে। মনোরমা দেবী বিয়ের আসরে বেশি কথা বলেননি। মুখের ঘা থেকে যাতে কোনো গন্ধ না ছাড়ে সেই জন্যে বিশু পরিষ্কার করার জন্যে লোক রেখে দিয়েছিল। 2 বেলা এসে সে পরিষ্কার করে দিয়ে যেত, সেই জন্যে বেশি গন্ধ ছাড়েনি। বিয়ে তো হলো, এবার যে মুখপুরি মিঠুনের মুখোমুখি হবে, কি হবে তখন? মুখপুরি অপেক্ষা করছে মিঠুনের জন্য। মিঠুনের ঘরে আগে কত এসেছে, এই তো কদিন আগেও এখানে বসে কত কথা বলেছে, অথচ এই ঘরটাই বড্ড অচেনা লাগছে আজকে। রজনীগন্ধার গন্ধে সারা ঘর ম ম করছে। গোলাপের পাপড়ি দিয়ে বিছানায় নকশা করা হয়েছে। খাটের ছত্রিগুলো থেকে ফুলের মালা ঝুলছে। নতুন চাদর বিছানো হয়েছে। মিঠুন শ্বশুরবাড়ির কোনো জিনিসপত্র ঘরে ঢোকাবে না আগেই বলে দিয়েছিল। সবিতা এসে খুব করে আদর করেছে। এতদিনে মনে হচ্ছে আলোর ওপর ওনার সত্যিকারের অধিকার জন্মালো। মুখপুরি তো লজ্জায় মাথাই তুলতে পারে না। সবিতা চিবুকে হাত ছুঁয়ে চুমু দেয়। মুখপুরি প্রণাম করে। সবিতা বুকে টেনে নেয় আর বলে, খুব সুখে থেকো আলো মা, খুব সুখে থেকো। এতদিন কত সহজে এখানে সবার সাথে কথা বলতো, আর এখন থেকে অন্য সম্বোধনে ডাকতে হবে। কতদিন যে লাগবে অভ্যস্ত হতে ভগবান জানেন। এই যে মিঠুন, মিঠুন কি ও গো, হ্যাঁ গো, শুনছো এসব বলতে পারবে তো? ভাবতেই নিজের মনেই হেসে ওঠে মুখপুরি। তুমি বলাটা কি খুব জরুরি? বলতে তো হবেই। বলা যে অভ্যেস করতেই হবে। কি কঠিন এই বলাটা। এর থেকে পড়া অনেক সহজ। মন থেকে কিছু চাইলে সেটা যে পাওয়া যায় তুই তার প্রমাণ। ঘরে ঢুকে দরজা বন্ধ করার সময় মিঠুন কথাগুলো মুখপুরীর উদ্দেশ্যে বলে। দরজা বন্ধ করে মিঠুন মুখপুরীর কাছে এসে বসে। চিবুকে হাত দিয়ে মুখটা তুলে মিঠুন বলে, কিরে, তুই খুশি তো? দেখ দেখ, তুই যদি বলিস আমি তোর স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। তুই যেটা বলবি সেটাই হবে। এত বছর তোর জন্য আমি যখন অপেক্ষা করেছি তখন আরো করতে পারবো। সত্যি পারবি তো? তুই দেখতে চাস? হুম ভালো করে ভেবে বলছিস তো? হুম। তোকে কত সুন্দর লাগছে আজকে গয়না পরে। শোন, এবার থেকে না এইভাবে সেজে গুজেই থাকবি, কেমন? ধ্যাৎ, এত ভারী গয়না পরে থাকা যায় নাকি? থাকবি, অভ্যেস করবি। বন্ধু দিদা কি বলেছে তোর মনে আছে? এই তুই থাম তো। আমরা নিজেরা যখন থাকবো তখন এইভাবেই কথা বলবো, সবার সামনে ভাব বাচ্চে কথা বলবো, ঠিক আছে? হুম। আলো, বিশ্বাস কর, তোকে যে এইভাবে আমি পেয়ে যাব আমি স্বপ্নেও ভাবিনি। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না তুই আমাকে বিয়ে করেছিস। সত্যি ভাগ্যিস তোর কাছ থেকে আমি কথাটা আদায় করে রেখেছিলাম, না হলে তোকে অন্য কেউ নিয়ে চলে যেত। কি আজে বাজে কথা বলছিস? আংটি দিয়ে বেঁধে রেখেছি কি আর এমনি? আমি তো ভেবেছি তুই গয়না দিয়েছিস। ঘোড়ার ডিম, এত কিছু জানিস আর এটা জানিস না যে একটা ছেলে কখন একটা মেয়েকে আংটি পরায়? আমার তো মনে এইসব দুষ্টু বুদ্ধি চলছিল না যে। আলো, শোন না, বলছি আজ থেকে না তুই শুধুই আলো। এই মুখপুরি নামটা জলাঞ্জলি দিয়ে শুধুই আলো, এটা মনে রাখিস। বুঝলাম। কি বুঝলি? মুখপুরি এবার আলো হয়েছে। মিঠুন চুপ করে যায়। মুখপুরি মাথা নিচু করেছিল বলে দেখতে পায় না। মিঠুন ওকে এক দৃষ্টে তাকিয়ে দেখছে। কিছুক্ষণ পর মুখপুরি মাথা তুলে দেখে মিঠুনের চোখের জল গাল বেয়ে পড়ছে। চোখের জল 2 হাত দিয়ে মুছে দিয়ে জিজ্ঞাসা করে, এ কি, কাঁদছিস কেন তুই? কিছু কিছু বলিস না, আমাকে আমাকে কাঁদতে দে। তুই জানিস না রে, তুই জানিস না তুই হলি আমার একটা স্বপ্ন।
আর আজ 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 আমার সেই স্বপ্ন সফল হয়েছে। আমার সেই স্বপ্ন আজ আমার ঘরে। তোকে এইভাবে যে পাবো আমি আশাই করিনি, কোনোদিন আশা করিনি। তোর কাছে আমি কিছুই চাই না রে। আমি চাই তুই শুধু হাসি খুশি থাক, ব্যাস এইটুকুই। ব্যাস, আর কিছু চাস না? না, তোর ইচ্ছার বিরুদ্ধে আমি কোনোদিন কোনো কিছু করব না। সত্যি বলছিস তো? কিছুই চাস না? না বললাম তো। তোর আমাকে আদর করতে ইচ্ছে করে না? এই কথা বলে আলো আরো কিছুটা এগিয়ে যায় মিঠুনের কাছে। হ্যাঁ, করছে তো। তোর আমাকে স্পর্শ করতে ইচ্ছে করছে না? তুই এত কাছে কেন? করছে তো। আলো মিঠুনের চোখের দিকে তাকিয়ে থাকে। মাত্র 2 আঙুলের ব্যবধান ওদের মাঝে। তুই তাহলে বলছিস আমার অনুমতি ছাড়া আমাকে স্পর্শ করবি না, তাই তো? আলোর গরম শ্বাস মিঠুনের মুখের উপর এসে পড়ছে। মিঠুনের চোখের জল পালিয়ে গেছে আলোর কর্মকাণ্ড দেখে। মিঠুনের সারা গায়ের লোম দাঁড়িয়ে গেছে। এত কাছে আলো যে মনে হচ্ছে ওর গায়ের তাপ মিঠুনের গায়ে এসে পড়ছে। মিঠুনের চোখ মুখ বদলে গেছে নিজেকে সংযত রাখতে গিয়ে। চোখ বুজে আসছে, ঘন ঘন শ্বাস পড়ছে। আলো এত কাছে, তবুও মিঠুন নড়াচড়া করছে না, একেবারে কাঠ হয়ে গেছে যেন। আলোর শ্বাস মিঠুনকে সংযত থাকতে দিচ্ছে না। আলো আরো সাহসী হয়ে উঠেছে। আলোর প্রশ্নের উত্তর দিতে গিয়ে মিঠুনের গলা কাঁপছে। মিঠুন, আমার অনুমতি ছাড়া তুই স্পর্শ করবি না বলেছিস? আলো মিঠুনের আরো কাছে, আরো ঘেঁষে যায় গায়ের সঙ্গে। মিঠুন চোখ বন্ধ করে ফেলে। এ কোন আলো? এই আলোকে মিঠুন কোনোদিন বুঝতে পারেনি। আলো মিঠুনের কপাল থেকে চুল সরাতে গিয়ে আঙুলের স্পর্শ লাগতেই মিঠুন চমকে ওঠে। আলো ওকে স্পর্শ করেছে। মিঠুন যেন হুঁশ হারিয়ে ফেলেছে। যেদিন আলোকে আংটি পরাতে গিয়ে আলোর হাতটা নিজের হাতে নেয়, সেদিন মিঠুন সারা রাত ঘুমোতে পারেনি। সেই আলো মিঠুনকে স্পর্শ করেছে। মিঠুন চোখ বুজে আলোর স্পর্শ অনুভব করছে। আলোকে একেবারে বুকের মধ্যে মিশিয়ে নেয় মিঠুন। এটাই যেন পরম পাওয়া, একটা চরম তৃপ্তি মিঠুনের সারা চোখে মুখে ছেয়ে যায়। আলোকে ছোঁয়া, বুকের মধ্যে নেওয়া, এ যে একটা স্বপ্ন ছিল। আলোর যেন একটুও আঘাত না লাগে এমন সাবধানে আলোর মুখটাকে 2 হাতের তালুর মধ্যে নিয়ে আলোর ঠোঁটে ঠোঁট রাখে মিঠুন। পড়াশোনার জন্য আলোর শারীরিক চাহিদা স্তিমিত হয়ে গিয়েছিল। যখন থেকে শুনেছে মিঠুন ওকে ভালোবাসে, তখন থেকে মিঠুনের প্রতি মনটা দুর্বল হয়ে গিয়েছিল। আসলে ভালোবাসা যে ঠিকমতো পায়নি আলো। নিজের বাড়িতে মুখ পুড়ি শুনতে শুনতে নিজেকে সত্যিই মনে হয়েছে খুবই কুৎসিত। কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, কারোর সঙ্গে পরিচিত হতে ভালো লাগে না। মনে হয় যেন ওরা সবাই ওর গায়ের রং নিয়ে, ওর মুখশ্রী নিয়ে ব্যঙ্গ করবে। নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য পড়াশোনার মধ্যে নিজেকে ডুবিয়ে দেয় আলো। আলো মনে করে ওর এই কুৎসিত মুখের জন্যে ওকে কোনো ছেলে পছন্দ করবেই না। অথচ আলো অত কুৎসিত নয় যতটা বলে ওর মনে গেঁথে দেওয়া হয়েছে। সেখানে মিঠুন ব্যতিক্রম। মিঠুন আলোকে ভালোবাসে। এটা জানার পর আলোর মনে যে খুশি আনন্দ হবে, এটা তো বলাই বাহুল্য। মিঠুন আলোকে বেশ খানিকক্ষণ জড়িয়ে ধরে থাকার পর ছেড়ে দেয়। আলো অবাক হয়ে যায়, মিঠুন ওকে ছেড়ে দিল কেন? ও যে আরো একটু বুকের মধ্যে থাকতে চেয়েছিল। তুই আমাকে কোনোদিনও ভুল বুঝিস না। যদি কোনো প্রশ্ন থাকে তোর মনে, নিঃসংকোচে বলিস। আমাদের মধ্যে যেন কোনো দূরত্ব না তৈরি হয়। এত ভারী একটা কথা শুনে মিঠুন মুখ তুলে তাকায়। আলোর দিকে তাকিয়ে বলে, এত বছর ধরে তিল তিল করে অপেক্ষা করে তবেই তোকে পেয়েছি, তারপরেও এই কথা বলিস? আমি এখনই এই দূরত্ব ঘুচিয়ে দিচ্ছি।
তুই যদি সাহায্য করিস তাহলে দূরত্বটা তাড়াতাড়ি ঘুচবে। আলো সাহায্য করে। মিঠুনকে কি দূরত্ব বলল আর মিঠুন কোন দূরত্বে মন দিয়েছে, মিঠুন আলোকে কিভাবে নিষ্পেষিত করছে সেটা আর ব্যাখ্যা না করাই ভালো। বন্ধু দিদার বাড়ি এখন শ্বশুর বাড়ি হয়েছে। আলো খুব সকালে উঠে স্নান সেরে ঘরে ফিরে দেখে খালি গায়ে মিঠুন তখনও শুয়ে আছে। আলোর চুল ভিজে বলে গামছা জড়িয়ে খোঁপা করেছে। আলোকে যেন চেনাই যাচ্ছে না। আলো মিঠুনকে দেখার জন্য ডাকতে এলে মিঠুন খপ করে ধরে ফেলে আলোকে। কি করছিস? দরজা খোলা। খুলে রেখেছিস কেন? দোষটা তো তোর। আচ্ছা ঠিক আছে, ছাড় এখন, আমি বন্ধ করে আসছি। শয়তান একটা। কিরে, শয়তানের কি দেখলি? হ্যাঁ, শয়তান কথাটা শুনতে খুব ভালো লাগলো মিঠুনের। কাছে আয়, বাকি আছে আরো। আলো দরজা বন্ধ না করে বরং সিঁদুর পরে গামছা খুলে চুল ঝেড়ে ঘর থেকে বেরিয়ে গেল। তবে যাওয়ার আগে বলে গেল, বিছানা ছেড়ে বাজারে যা, আজ আমি সবার জন্য রান্না করব। বলছি দুপুরে হবে তো? কি হবে? ওই যে যা গত রাতে হলো। জানি না। তুই উঠবি? কি এখনো তুই দিয়ে কথা হচ্ছে? ইতিমধ্যেই ঘরে প্রবেশ করে সবিতা। তোদের নিয়ে না আর পারা গেল না। সবার সামনে এমন করে কথা বললে সম্মান থাকবে? আলো মা, তুমি না কঠোর হলে আমার দাদু ভাই কিন্তু কিছুতেই শুনবে না। আচ্ছা বন্ধু দিদা, আমি দেখছি। তারপর মিঠুনের দিকে ফিরে বলে, শোনো, তুমি তাড়াতাড়ি বাজারে যাও। মিঠুন তুমি দিয়ে কথা শুনে হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর সে কি হাসি! ওর হাসি দেখে আলো আর নিজেকে সংযত রাখতে পারে না। সেও হেসে কুটি কুটি হয়। সবিতা মুখ ভার করে থাকেন। মিঠুন এসে খুব করে জড়িয়ে ধরে সবিতাকে। ও দাদু ভাই, লাগছে, ছাড় দাদু ভাই ছাড়। এবার তো দেখছি আমার হাড়গুলো ভেঙে যাবে। একটা কথা বললাম তোকে, তুই সেটাও শুনলি না। ঠাকুমা, আচ্ছা এক নিমেষে কি করে বলি বলো তো? তবে তোমাকে কথা দিলাম, আলোকে আমি তুমি বলবো, ঠিক আছে? দেখে নিও। কি গো আলো, বউ বলবো তো? ঠাকুমা নাতির খুনসুটি চলছে। আলো গেল রান্নাঘরে। মিঠুনের মা মানা করলেন, বললেন, আলো, তুমি সকালে স্নান করে পুজোর দায়িত্বটা নাও। আর মা আর পেরে ওঠেন না, বরং রান্নাটা আমি সামলাই। ছুটির দিনে তুমি না হয় করো। আচ্ছা ঠিক আছে। আলো চলে গেল পুজোর ঘরে। আলোর প্রথম দিন এভাবেই শুরু হলো। দুপুরে খাওয়া দাওয়া শেষ হলে সবাই এক জায়গায় জড়ো হয়ে সমস্ত উপহার দেখা হলো। ওদিকে মিঠুন ছটফট করছে। আলোকে কত চোখের ইশারা করেছে, আলো দেখেও দেখে না। আলো এখানেই সবার সাথে বসে কথা বলতে লাগলো। মিঠুন নিজের ঘরে যে যাবে সেটাও পারছে না, বেজার মুখ করে বসে রইল। আলো কিন্তু সব দেখেও কোনো টু শব্দটি করল না। শেষে সবিতা খেয়াল করে বলল, আলো মা, যাও, এবার তুমি একটু ঘরে গিয়ে বিশ্রাম নাও। আবার ক্লাস শুরু হয়ে গেলে তখন আবার তুমি বিশ্রাম পাবে না। বেশ, যাচ্ছি বন্ধু দিদা। মিঠুন তো এটা শোনার অপেক্ষাতেই ছিল। মনে মনে ঠাকুমাকে ধন্যবাদ জানিয়ে ওখান থেকে নিঃশব্দে উঠে গুটি গুটি পায়ে নিজের ঘরে এসে ঢুকল। একটু পরেই আলো ঘরে ঢুকতেই মিঠুন দরজার আড়াল থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দেয়। আলো তো রীতিমতো চমকে ওঠে। মিঠুন যে দরজার পাশে দাঁড়িয়ে থাকবে তা কে জানতো? দরজাটা বন্ধ করার সাথে সাথেই মিঠুন আলোকে পাঁজাকোলা করে তুলে নেয়। ওহো, না না, তোমাকে এখন কে বাঁচাবে আমার হাত থেকে? এটাই তো বলতে হবে, তাই তো? তুই ছাড়বি?
ওহো, না না, তুমি ছাড়বে। ইস, কেমন যেন কানে লাগছে। হুম। বাদে তো ওইসব কথা। কি ভীষণ ক্ষিপ্রতায় আলোকে বুকের ওপর নিয়ে নেয় মিঠুন। এখানেই থাক, আমার বুকের ওপর। আলো, তুই যে আমার কাছে কতটা মূল্যবান সম্পদ তোর ধারণা নেই। তোকে ভালোবাসি রে, খুব ভালোবাসি। মিঠুন হাসপাতাল চলে যায় পরের দিন। আবার সপ্তাহের শেষে আসবে। আলোর সারাদিন বেশ ব্যস্ততায় কাটলেও বাড়ি ফিরতে ইচ্ছে করে না। শূন্য খাটটা বড্ড বেশি ফাঁকা লাগে। তাই বন্ধু দিদাকে ডেকে নেয়। সবিতা বোঝে আলোর রাতে ভালো লাগে না, শুধু এপাশ আর ওপাশ করে। গবেষণার কাজও তেমনভাবে এখনো শুরু হয়নি। আলো চাইছে বাইরের ডেটা সংগ্রহ আগে করবে, তারপর ল্যাবরেটরির কাজ শুরু করবে। স্যারের যেমন ইচ্ছে মায়েদের জন্য আলো কিছু করুক, তেমনি আলোর ইচ্ছে শুধু মা নয়, শিশুদের জন্যেও কিছু করার। কারণ মায়েদের শরীরের যা ঘাটতি আছে সেটা তো শিশুর শরীরেও যায়। তাই এমন কিছু বার করতে হবে যেটার জন্যে মায়েদের সাথে সাথে শিশুও উপকৃত হবে। আলো স্থানীয় হাসপাতাল, ডাক্তারখানায় যাওয়া শুরু করে। প্রত্যেকটা মা ও শিশুর প্রেসক্রিপশন আলাদা করে পাওয়া সম্ভব নয় বলে ডাক্তারের কাছ থেকে জেনে নেয় যে মা ও শিশুদের কোথায় অসুবিধা বা কি ঘাটতি দেখা যায়। আমাদের দেশে এমনিতেই মায়েদের মধ্যে রক্তাল্পতা ভীষণভাবে দেখা যায়। গর্ভধারণের শুরু থেকে তো বটেই, বাচ্চা প্রসব হবার পরেও আরও বেশি এই সমস্যার সম্মুখীন হতে হয় মায়েদের। এছাড়াও আছে আয়রনের ঘাটতি বা ক্যালসিয়ামের ঘাটতি। যদিও সরকার থেকে আয়রনের ট্যাবলেট ফ্রিতে একটানা 100 দিন খাওয়ার জন্য দিলেও বেশিরভাগ মায়েরা হয় তা ভুলে যান, অথবা ব্যাপারটা না বোঝার জন্য অতটা গুরুত্ব দেন না। এই জন্যেই শিশুরাও মায়েদের না বোঝার ফলে ঠিক মতন পুষ্টি পায় না। শিশু হলো জাতির মেরুদণ্ড। তাকে যদি ঠিকমতো তৈরি না করা হয় তাহলে দেশ তো কখনোই এগিয়ে যাবে না। তাই শরীরের আয়রনের অভাব হলেই রক্তাল্পতা দেখা যায়। হিমোগ্লোবিন তৈরি করতে শরীরে নির্দিষ্ট পরিমাণে আয়রন থাকা খুব জরুরি। আয়রন এমন একটা পদার্থ যা সারা শরীরে অক্সিজেন প্রদান করে। আবার ভিটামিন B12 অভাবে এবং খনিজের অভাবেও রক্তাল্পতা দেখা যায়। আলো চাইছে এমন একটা খনিজ যা সাধারণ খাবারের সাথে পাবে। আলো যেমন ডেটা সংগ্রহের কাজে লেগে যায়, তেমনি ল্যাবরেটরিতে নতুন খনিজের সন্ধানে নিজেকে ডুবিয়ে দেয়। আলো কাজকে ভাগ করে নিয়েছে। আলো চাইছে যত তাড়াতাড়ি সম্ভব এটা আবিষ্কার করা। সপ্তাহে 5টা দিন কিভাবে যেন কেটে যায়। শেষের 2 দিন আলো একদম গবেষণা নিয়ে ভাবে না। মিঠুন আসবে, তার জন্য ভালো করে কয়েক পদের রান্না করে, বাড়ির সকলের প্রতি সমান নজর দেয়। এই 2 দিনের জন্য যেন সবাই অপেক্ষা করে। এই সপ্তাহে মিঠুন ঠিক করেছে আলোকে কিছুক্ষণের জন্য ওর বাড়িতে পাঠাবে। প্রায় 3 মাস কেটে গেছে, আলো বাড়ি যায় না। এই 2 দিন পুরো মিঠুনের পরিবারের জন্য রেখেছে। আলোর কথা হলো সপ্তাহে 5 দিন বন্ধু দিদা বা মিঠুনের মা, বাবা, শ্বশুর তাঁরা কেউ এক ফোঁটাও বিরক্ত হন না আলোর কাজে। তাই বাকি 2 দিন তাঁদের প্রাপ্য। গবেষণার কাজে এতটাই নিজেকে ব্যস্ত রেখেছিল, মিঠুন না বললে হয়তো আলোর মনেই পড়তো না যে মায়ের একটা খোঁজ নেওয়া দরকার। যেহেতু মিঠুন ডাক্তার, আবার শুভার বর অমলও ডাক্তার, তাই মাঝে মধ্যেই ওদের দুজনের মধ্যে কথাবার্তা হয়। এতেই মিঠুন জানতে পারে ওর শাশুড়ি মা মনোরমা দেবীর শরীর ভালো নেই। বাড়িতে এসে তাই আলোকে প্রস্তাব দেয় ওখানে যাওয়ার জন্যে। আলোর বিয়ে দেওয়ার পর বাড়ি থেকেও আর কোনো যোগাযোগ কেউ করেনি। বাড়িতে যাওয়ার আগে আলো ভাইঝিদের জন্যে সুন্দর জামা আর 2 বৌদির জন্যে খুব সুন্দর শাড়ি কিনে নেয়। এছাড়াও খেলনা আর মিষ্টিও নেয়। খুব সুন্দর একটা শাড়ি পরে গয়নায় নিজেকে সাজিয়ে আলো মিঠুনের সাথে বাড়িতে আসে। মনোরমা দেবীর কথা মিঠুন কিছুই জানায় না। আগে থেকে বাড়ি যাওয়ার আনন্দ মিঠুন নষ্ট করতে চায় না। ভাইঝিদের কথা মনে পড়তেই আলো যেন নিজের খুশি ধরে রাখতে পারছে না। গেট খুলতেই সাজবাতি আলোর কাছে এসে থমকে দাঁড়িয়ে পড়ে। সূর্যরেখাও হাঁটতে হাঁটতে চলে আসে। হাঁ করে দুজনেই দেখছে সুখী আলোকে। আলোর গায়ের রং বেশ উজ্জ্বল হয়েছে।
ভালো শাড়ি গয়না পরে আলোকে এক্কেবারে লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে। ওদের অবাক করা চোখ দেখে আলোর বেশ ভালোই লাগে। ওরা দুজন ভাবছে এই সুন্দর মহিলা ওদের পিসি কিনা। আলো যখন 2 হাত বাড়িয়ে ওদের ডাকে তখন ওরা পুরো নিশ্চিত হয় ওদের প্রিয় পিসি এসেছে। একেবারে দুজনেই ঝাঁপিয়ে পড়ে। প্রেয়শ্রী আর সুহাসিনী দুজনেই মিঠুনকে আপ্যায়ন করে ঘরে নিয়ে যায়। অথচ এই বাড়ি থেকেই বিভাসকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছিল। মানুষের অর্থনৈতিক অবস্থান বুঝিয়ে দেয় মানুষ সমাজের কোন স্তরে বাস করে। সেই অনুযায়ী তার আদর আপ্যায়ন সেবা হয়। মিঠুন ঠিক সেটাই পাচ্ছে। শঙ্কর তাড়াতাড়ি এগিয়ে এসে মিঠুনের হাত ধরে ঘরে নিয়ে যায়। আলো 2 ভাইঝিদের সাথে বেশ খানিকক্ষণ খেলা করার পর মায়ের খোঁজ করে। সুহাসিনী জানায় মনোরমা দেবী এখন কুন্তির ঘরে থাকে। সে কি ছোট বৌদি, ওই ঘরে কেন? আসলে মায়ের ঘা বেড়ে এতটাই বিভৎস হয়ে গেছে না যে মাকে দেখতে খুব বিভৎস লাগে জানো। আর এত গন্ধ ছাড়ে যে হাঁটা চলা করা যায় না। তাই তো ওই দাদা কুন্তির ঘরে মাকে রাখাটাই ঠিক মনে করেছে। ওই ঘরের পাশ দিয়ে একদম চলাফেরা করা যেত না। এই কথা শুনে আলো ভাইঝিদের রেখে কুন্তি মায়ের ঘরের দিকে হাঁটা দেয়। ঘরে ঢোকার আগেই আলোর বিভৎস গন্ধে গা গুলিয়ে ওঠে। আলোকে দেখে মনোরমা দেবী কথা বলতে পারে না, গলা দিয়ে গুঙানির আওয়াজ শুধু বের হয়। আলো মাকে দেখে কেঁদে ফেলে। এ কি চেহারা হয়েছে মায়ের! সেই ভারী শরীর কোথায়? মা যে বিছানার সাথে মিশে গেছে। আলোকে দেখে হাত নেড়ে ডাকে। আলো কাছে গিয়ে দেখে মনোরমা দেবীর 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। কিছু যেন বলার চেষ্টা করছেন, বোঝাই যাচ্ছে দেখে খেতে না পারার জন্য এমন শরীর হয়েছে। শরীরে কিচ্ছু নেই, কটা হাড় ছাড়া। মাকে চেনাই যাচ্ছে না। মায়ের ঘাটা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে, না হলে মাছি বসে। মাছি তো তখনও উড়ছে ওই কাপড়ের উপর। আলো কাপড় তুলতেই দেখে গালে অনেকটা বড় গর্ত। যতটা পারল পরিষ্কার করে আবার আগের মতো সায়া ব্লাউজ বদলে দেয়। এই ঘরে থাকেন বলে শাড়ি পরানো হয় না মনোরমা দেবীকে। বিছানার চাদরটা কতদিন হয়ে গেছে কাচা হয়নি, সারা বিছানা জুড়ে প্লাস্টিক পাতা। আলো যখন বিছানার চাদর পাল্টানোর জন্য মনোরমা দেবীকে ধরে চেয়ারে বসায়, মনোরমা দেবী তখন রীতিমতো কাঁপছেন। চৌকির পাশে বাসি খাবার পড়ে আছে, পিঁপড়ে ধরে গেছে। সেই পিঁপড়ে বিছানায় মনোরমা দেবীর আশেপাশেও দেখা যাচ্ছিল। বিছানা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে একটা ভালো চাদর দিয়ে দেয়। মনোরমা দেবীর গায়ে এতটুকুও শক্তি নেই। তেলহীন চুল সব সাদা হয়ে গেছে। চুল না ছাড়ানোর জন্য চুলে জট পড়ে গেছে, কেমন যেন কুঁজো হয়ে গেছেন। মনোরমা দেবীর গায়ে ময়লার স্তর পড়ে গেছে। আলো ধীরে ধীরে সব বদলে ফেলে। মনোরমা দেবী আলোকে ঘর এবং ওনাকে এইভাবে পরিষ্কার করছে দেখে কেঁদে ফেলেন। হাতের ইশারায় জানান ওরা কেউ আসে না তার কাছে। বিশু এখানে ফেলে রেখে দিয়েছে। আলোর আসতে দেরি হচ্ছে দেখে মিঠুন চলে আসে ওই ঘরে। এসে দেখে মনোরমা দেবী তখন হাত জোড় করে ক্ষমা চাইছেন আলোর কাছে। সে কি কাতর প্রার্থনা! গো গো করে আওয়াজ করে ক্ষমা প্রার্থনা করছেন। সকালে একজন আসে যে নাকে কাপড় বেঁধে মনোরমা দেবীকে বাথরুমে নিয়ে যায়। ওই মহিলা থাকতে থাকতে যে কয়বার বাথরুমে যাওয়া হয়, তারপর সব বিছানায়। ওই গন্ধে কেউ কাজ করতে চায় না। বাড়িতে ডাক্তার এলে তার আপ্যায়ন অন্যরকম ভাবে হয়। বিশু এসে গেছে। মিঠুন মায়ের ঘরের দিকে গেছে শুনে বিশু অপ্রস্তুত হয়ে পড়ে। যতই হোক, মাকে ওইভাবে ফেলে রাখা, ওইভাবে অযত্ন করে এক ঘরে করে রাখা, এটা মিঠুনের জানা মানে বিশুর সম্মানে লাগবে সেটা তো জানা কথাই। কে জানতো মিঠুন আসবে? তাছাড়া মায়ের খোঁজ কে রাখে? বউরা বাচ্চা নিয়ে ব্যস্ত। যে মহিলাকে রাখা হয়েছে সে সত্যি কোনো কাজ করে কিনা তা দেখার মতন কেউ নেই। মনোরমা দেবীকে সেই মহিলা আদৌ কিছু খাওয়ান কিনা, কোনো যত্ন করে কিনা তা কেউ জানে না। অনেক দিন হয়ে গেছে এই ঘরে কেউ উঁকি মেরেও দেখে না মনোরমা দেবী ঠিক কী অবস্থায় পড়ে আছেন। মিঠুন গেছে শুনে বিশু ধীরে ধীরে কুন্তির ঘরের দিকে এগিয়ে যায়।
বিশু যাচ্ছে দেখে শঙ্কর, প্রেয়শ্রী, সুহাসিনী সবাই এগিয়ে যায় কুন্তির ঘরের দিকে। কুন্তির ঘরের দরজার বাইরে থেকে সবাই উঁকি মেরে দেখে মনোরমা দেবী হাত জোড় করে আলোর কাছে ক্ষমা চাইছেন। চোখ থেকে জল গড়িয়ে পড়ে বালিশ ভিজে যাচ্ছে, আর সে কি বীভৎস গোঁ গোঁ আওয়াজ! আলো মায়ের ওই অবস্থা দেখে ভীষণ কাঁদছে। আলোর সেবা দেখে মিঠুন তো অবাক হয়ে যায়। এই সেই মা যে কোনো দিন আলোকে স্নেহ ভালোবাসা কিছুই দেননি, অথচ সেই মায়ের জন্য আলো কাঁদছে। মিঠুন আলোর পাশে গিয়ে দাঁড়ায়, আর কেউ ঘরে ঢোকে না। সবাই ওই দরজা থেকেই উঁকি মারছে। বিশু নাকে রুমাল চাপা দিয়ে রয়েছে। সবার সামনেই মিঠুন বিশুকে বলে ওঠে, আপনারা এইভাবে মাকে না ফেলে রেখে হাসপাতালে পাঠালে খুব ভালো করতেন, তাহলে অন্তত ঠিকমতো চিকিৎসা হতো। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন না করার ফলে ওনার মুখের ঘাটা তো আরও অনেক বেড়ে গেছে। বিশু নাকে রুমাল চাপা দিয়েই উত্তর দেয়, আমরা তো আর মাকে ফেলে রাখিনি। মা তো নিজেই হাসপাতালে যেতে চান না, তাই ঘরেই একজনকে রেখে সব ব্যবস্থা করে দেওয়া হয়েছে। দেখছেন তো ঘরের অবস্থা, উনি কি কাজ করেন বুঝতেই তো পারছেন। আসুক কালকে, ওকে ওর মাইনে দেওয়া হবে না। বিশু রেগে গিয়ে কথাটা বলে। মিঠুন আলোকে বলে, হ্যালো, তুমি এখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসো, আমি কালকেই মাকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে দিচ্ছি। মিঠুন আলোকে চলে যেতে বলা শুনে মনোরমা দেবী আলোর হাত দুটো আঁকড়ে ধরে। আলো মায়ের মাথায় হাত বুলিয়ে দেয়। আলোর ঘেন্নাপিত্তি নেই দেখে বিশু যেন আরও রেগে যায়। বিশুর সম্মান নষ্ট হচ্ছে মিঠুনের কাছে, তাই বকাবকিটা ঘুরে প্রেয়শ্রীর দিকেই গেল। তোমরা একবার খোঁজ নেবে না মায়ের ঠিক মতো দেখাশোনা হচ্ছে কি না? আরে আমরা তো বাড়ির বাইরে থাকি সারাদিন, তোমরা তো ঘরে থাকো। তোমরা দেখবে না যে উনি আদৌ কাজ করছেন কি না? ছি 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 ছি, এইভাবে মায়ের যত্ন করতো? দেখো তো, দেখো মায়ের গায়ে কীরকম ময়লা পড়ে গেছে, চুলে তেল দেওয়া হয় না, আর বিছানার চাদরটাও বোধহয় আলো এসে পাল্টালো। মা তো তোমারও বর্দা। বিশুর কথা শুনে আলো আর নিজেকে চুপ রাখতে পারল না। তুমি কি একবারও এই ঘরে এসে উঁকি মেরে দেখেছ মা কি অবস্থায় আছে? তুমি নিজেই তো ঘরে ঢুকতে পারছো না। অন্যের দোষ না দেখে আগে নিজের দোষটা দেখো। সবাই দেখছে মনোরমা দেবী হাত জোড় করে আলোর দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন। আলো যে মনোরমা দেবীর হয়ে বিশুকে কিছু বলল সেটা বেশ ভালোই বুঝতে পারলেন। মনোরমা দেবী আলোকে হাতের ইশারায় কাছে ডাকছেন। আলো কাছে গেলে মনোরমা দেবী আলোর মাথায় হাত দেন। মায়ের এই আদিক্ষেতা দেখে বিশুর মোটেও ভালো লাগে না। এরপর যা ঘটল সেটার জন্য কেউই প্রস্তুত ছিল না। মনোরমা দেবী আলোকে কাছে ডাকলেন। আলো কাছে যাওয়ার পর হাড়ের সাথে মিশে যাওয়া ঝুলে পড়া চামড়ার দুই হাত দিয়ে আলোর মাথায় স্পর্শ করে একটা সুন্দর হাসি দিয়ে পরক্ষণেই হাত দুটো পড়ে গেল। আলো আঁতকে ওঠে। মা ব্যথা পেল হয়তো, কিন্তু মিঠুন এসে নাড়ি দেখে শুধু দুপাশে মাথা নেড়ে বুঝিয়ে দেয় মনোরমা দেবী আর নেই। মনোরমা দেবীর চোখের জল তখনও শুকায়নি, কিন্তু আলোর দিকে তাকিয়ে যে হেসেছেন তা স্পষ্ট বোঝা যাচ্ছে। এত যন্ত্রণা কষ্টের মধ্যেও মানুষ হাসে, কিন্তু কেন হাসলেন তা তো বোঝা গেল না। আলোকে সধবা দেখে হাসলেন নাকি আলোর কাছে ক্ষমা চাইতে পেরে হাসলেন? আবার মেয়ে জামাইকে একসাথে দেখে মনের শান্তি পেলেন বলেই হাসলেন। সে যে কারণেই হাসুন, আলোর উপস্থিতিতে হাসতে হাসতে মনোরমা দেবী মারা গেলেন। বিশু যেন হাঁপ ছেড়ে বাঁচল। অনেক দিন ধরেই ভুগছিলেন মা। এই গন্ধ সহ্য করা যাচ্ছিল না বলেই কুন্তির ঘরে আনা হয়েছিল। আলো মায়ের এই তাৎক্ষণিকের ক্ষমা চাওয়া দেখে মনে কিছু আসার সুযোগ পেল না। আসলে মায়ের এই রকম ভাবে থাকাটাই সহ্য করা যাচ্ছিল না। আলো মাকে কিভাবে ভালো রাখবে সে কথাই মনে মনে ভাবছিল, আর খুব কষ্ট পাচ্ছিল। মায়ের মৃত্যু যে এইভাবে হবে আলো কখনো ভাবতেও পারেনি। এত সামান্য স্নেহ পেয়ে আলো কেঁদে উঠল। আলোর বুক ভরা কান্না দেখে প্রত্যেকের চোখে জল আসে। এই বাড়ি থেকে কান্নার আওয়াজ শুনে প্রতিবেশীরা চলে আসে। শঙ্কর ব্যস্ত হয়ে পড়ে, কারণ দাদা এইসব করবে না ও জানে। এখন কাকে কিভাবে খবর দেবে কিছুই বুঝতে পারে না। জয়া আর শুভার বাড়িতে আগে লোক পাঠিয়ে দেয়, ওরা যদি মাকে শেষ দেখা দেখতে চায়।
আদেও কি ওরা আসতে পারবে? ওদের দুজনেরই ছোট বাচ্চা, তার উপর আসতে গিয়ে রাতও হবে। জয়ার অবশ্য বেশিক্ষণ লাগবে না, কিন্তু শুভার তো আসতে দেরি হবে। আলো সেই যে চিৎকার করে কেঁদে উঠে চুপ করে গেছে, আর কাঁদে না। কেমন যেন একটা থম হয়ে গেছে। মনোরমা দেবীর শরীরের এই অবস্থা দেখে সবাই ছিছি করতে লাগলো। যে বাড়িতে উচ্চশিক্ষিত দুই ছেলে থাকে, তাদের মা কি করে এই রকম অবস্থায় মারা যায়? এই বেলায় আলোকে দোষ দেওয়ার কেউ নেই। যে আলো আসার পর মা চলে গেছে, নইলে মা আরো অনেকদিন নাকি বাঁচত। বরং আলো যদি আরো আগে আসতো, মা হয়তো আরো আগেই মারা যেতেন। সেটা আরো ভালো ছাড়া খারাপ হতো না। জয়া এসে খুব কান্নাকাটি করল। যদিও বেঁচে থাকতে এসে মাকে কিছুই করেনি সে। শুভার আসতে রাত হলো। বাবার বেলায় বাচ্চারা ছোট ছিল বলে শুভা আসতে পারেনি। এবার কিন্তু শাশুড়ির হাতেই দুই বাচ্চাকে রেখে শুভা চলে এলো। মনোরমা দেবীর দাহ কাজ করে আসার পর মিঠুন আলোকে নিয়ে ভোরবেলা বাড়ি ফেরে। আলোকে স্নান করে বিশ্রাম নিতে বলা হলো। আলো স্নান করে মন খারাপ করে বসে রইল। মা বাবার স্নেহ কি সেটা শেষ মুহূর্তের জন্য আলোর কপালে ছিল? এটাই বারবার মনে আসছে। মা যে কত যন্ত্রণা নিয়ে মারা গেছেন, আলো তা বুঝতে পেরেছে। মুখের গর্তটা পরিষ্কার করার সময় মা আলোর হাতটা চেপে ধরেছিল। নখ কাটা হয়নি অনেকদিন। সেই বড় বড় নখের দাগ এখনো আলোর হাতে আছে। যতক্ষণ আলো ছিল ততক্ষণ শুধু কেঁদেই গেছেন। বর্দার ওপর কত রাগ দেখালো ওই ঘরে ফেলে রেখেছে বলে। যেটুকু সময় আলো কাটিয়েছে বারবার মনে পড়ে যাচ্ছে। কিভাবে কাঁপছিল, গায়ে একদম জোর নেই। মারা যাওয়ার আগে জীবনের ভুলের কথা মনে পড়ে, তা আবার প্রমাণ হলো। 3 দিনে আলো কাজ সারল। বাড়িতে বিশাল করে বিশু মায়ের কাজ করল। সে এক এলাহি কাণ্ড। প্রতিদিন লোক খাচ্ছে। বিশাল আয়োজন করা হয়েছিল মৎস্যমুখীর দিন। সমস্ত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা এসে রীতিমতো কবজি ডুবিয়ে খেয়ে গেল। যদিও আলোর এত লোক দেখানো ভালো লাগে না। আলোর বাড়ির সবাই এসেছিল। মনে হচ্ছে যেন উৎসব লেগেছে। মনোরমা দেবীর কথা দু একজন বললেও বেশিরভাগ আলোকে নিয়েই কথা বলছিল। সমস্ত কর্মকাণ্ড ঠিকভাবে সুসম্পন্ন হলো। আলোর কথা সম্প্রতি সবাই জানতে পেরেছে, তাই অনেক শাড়ি আলোও পেয়েছে। দুই বৌদির সাথে সাথে আলোরও 2 হাত প্যাকেটে ভরে যায়। আলো ছাড়া কারোর কিন্তু মন খারাপ দেখা যাচ্ছে না। আলো যা পেয়েছে তা সব কিছুই সঙ্গে করে শ্বশুরবাড়িতে আনেনি। বড় বৌদিকে বলে এসেছে ওইসব কাউকে দিয়ে দিতে। পরের দিন অনেকেই এসেছিল বাড়িতে খাবার পাওয়ার আশায়। প্রেয়শ্রী তাদের আলোর পাওয়া প্যাকেট দিয়ে দেয়। বাবা মা দুজনেই মারা গেছেন। দাদাদের প্রতি আলোর টান কোনোদিনই তেমনভাবে ছিল না। ভাইঝিদের জন্যই এই বাড়িতে আলো যাওয়া আসা করবে। আলোর গবেষণার কাজ আবার শুরু হয়ে গেছে। এখন আলো পুরো দমে গবেষণায় মন দিয়েছে। আলো আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। আলোর গবেষণা জনস্বাস্থ্যের কিভাবে উন্নতি করা যায়। দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় খাবারের সাথে এমন একটা খনিজের আবিষ্কার যা খেলে শরীরের পুষ্টির সাথে সাথে ঘাটতির পূরণ হবে। ল্যাবরেটরিতে গবেষণা করতে গিয়ে এমন হয়েছে যে আলো ভুলে গেছে যে ওকে বাড়ি ফিরতে হবে। মিঠুন গিয়ে নিয়ে আসে। একদিন ঠিক এই রকমই হয়েছে। আলো স্যারের স্বনামধন্য প্রিয় ছাত্রী, তাই সুপারভাইজারের চক্ষুশূল হয়নি। আলোর ব্যবহার, কথাবার্তা সুপারভাইজারের মন জয় করে নিয়েছে। তাই তো সেদিন আলোর গবেষণায় এত মন দেখে সুপারভাইজার নিজে আলোর সঙ্গে ছিলেন। আলোর দেরি হলেও মাঝে মাঝে সুপারভাইজার মনে করিয়ে দিচ্ছিলেন। এখনই হয়ে যাবে এই ভেবে দেরি হয়ে যাচ্ছিল। শেষে উনি ভেবেছিলেন যে আলোকে বাড়িতে পৌঁছে দেবেন। দেখা গেল গবেষণাগারের সব আলো নিভে গেলেও ওই একটা ঘরেই আলো জ্বলছে। শেষে বাধ্য হয়ে সুপারভাইজার আলোকে বাড়িতে যাওয়ার কথা বললে মিঠুন এসে হাজির হয়। গবেষণায় একবার ঢুকে গেলে তখন আলোর নাওয়া খাওয়া সব ভুল হয়ে যায়। তাই তো মিঠুন বাড়ির কাছের হাসপাতালে বদলি হয়ে চলে এসেছে। যেদিন আলোর ল্যাবরেটরির কাজ থাকে
সেই দিন মিঠুন গিয়ে আলোকে নিয়ে আসে। আলো সপ্তাহে 4 দিন 1.5 ঘন্টার একটা ক্লাস করে। এছাড়াও যা হোমওয়ার্ক থাকে সেগুলো তো করতেই হয়। শুধু তাই নয়, প্রতি সপ্তাহে ওর ল্যাবের যা কাজ হচ্ছে তার রিপোর্ট দিতে হয়। এছাড়াও ডেটা জেনারেটর, ডেটা অ্যানালিসিস, লিটারেচার রিভিউ, ফিগার, টেবিল তৈরি করা এবং সেই সঙ্গে পেপারের লেখালেখি তো আছেই। স্যার বলেছেন কনফারেন্সে আলোকে ওর গবেষণা কতদূর কি এগোলো তার প্রেজেন্টেশন দিতে হবে। তারপর আবার পরীক্ষা আছে, তাই এখন আলো ভীষণ ব্যস্ত। কনফারেন্স শেষ হয়েছে। আলোর গবেষণার জয় জয়কার চারিদিকে। প্রত্যেকে হাততালি দিয়ে আলোকে সম্মানিত করেছে। মিঠুন তো এই নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। বাড়িতে কোনো ভালো কাজ করতে গেলে কিছু না কিছু বাধা ঠিক এসেই যায়। সেই দিনই রাত্রে সবিতার হঠাৎ করেই বুকে ব্যথা শুরু হলো। ভাগ্যিস মিঠুন কাছে ছিল, তাই ঠাকুমার এই অবস্থা কয়েক ঘন্টার মধ্যেই নিয়ন্ত্রণে আনতে পারল। সবিতা যখন ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে, মনের মধ্যে একটা খুব বাজে রকমের ভয় ঢুকে গেল। সবিতা ভাবছে মিঠুনের বংশধর না দেখেই হয়তো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সবিতার একটু ভালো লাগতেই আলোকে কাছে ডাকে। আলো মা, আমার যে কদিন শ্বাস আছে তার মধ্যেই আমি তোমার কোলে সন্তান দেখে যেতে চাই। আলো ভীষণ চিন্তায় পড়ে গেল। ওর স্বপ্ন কি তাহলে সত্যি হবে না? সবিতাকে কথাও দিতে পারছে না। তোমার কথা মতোই সব হবে বন্ধু দিদা। যতদূর গবেষণা হয়েছে তাতেই কনফারেন্সে আলোর প্রশংসা প্রত্যেকেই করেছে। আর সামান্য কাজ বাকি আছে। বাইরে থেকে ডেটা তুলে নেওয়া হয়ে গেছে। গবেষণাগারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এই অবস্থায় যদি হঠাৎ করে গবেষণাটা বন্ধ করে দেওয়া হয়, তাহলে তো মানুষের কল্যাণের জন্য কিছুই করতে পারল না আলো। মা ও শিশুদের জন্যে সমাজের প্রত্যেক স্তরে আলোর তৈরি করা খনিজ পদার্থ পৌঁছে দেওয়া হবে। কিন্তু হবে কি করে? তবে কি বন্ধ করে দিতে হবে এত সাধের পরিকল্পনা, যা জনস্বাস্থ্যের কাজে লাগবে? রাতে যখন মিঠুন ঘরে আসে, আলোর মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে কিছু একটা সমস্যা হয়েছে। কি হয়েছে রে তোর? এরকম চিন্তিত মুখে বসে আছিস যে? মিঠুন আর আলো যখন সম্পূর্ণ একা থাকে তখন ওরা দুজন দুজনকে তুই সম্বোধনেই কথা বলে, কিন্তু ঘর থেকে বেরোলেই দুজনেই তখন তুমি ছাড়া কথা বলে না। মিঠুনের দিকে তাকিয়ে আলো প্রায় কেঁদেই ফেলে। আলোর চোখের জল দেখে মিঠুন ব্যতিব্যস্ত হয়ে পড়ে। শোন না, শোন না, সে আর কি হয়েছে বলবি তো? দেখ দেখ দেখ, আমি কিন্তু তোর চোখে জল দেখতে পারি না, তুই জানিস তো। বন্ধু দিদা আমার কোলে সন্তান দেখতে চেয়েছেন। এখন আমি কি করব বল? আমি তো বন্ধু দিদার কথা ফেলতে পারি না। তাহলে তুই বল, আমার স্বপ্ন তাহলে কি সত্যি হবে না? এখন আমি কি করি? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শোন শোন শোন, আগে শোন, কাঁদিস না। তার আগে বল যে তোর কতদিন সময় লাগবে? এখনো 6 মাস তো লাগবেই, একদম শেষের দিকে। এই যে বলি, একটা সন্তান আসতে কতদিন সময় লাগে? 9 মাস। 9 মাস তো? তাহলে তোর হাতে আরও 3টে মাস সময় আছে। যদি এই মাসেই তুই কনসিভ করিস তবে। যদি এর মধ্যে আমার শারীরিক অবস্থা ঠিক না থাকে তাহলে কি করব? আমি আছি কি করতে? আরে বাবা, আমি তোর দায়িত্ব নিচ্ছি। তুই ঠাকুমার ইচ্ছেও পূরণ করবি, আবার তোর স্বপ্নও সত্যি হবে। সত্যি বলছিস তো? হুম হুম হুম, হ্যাঁ রে বাবা, হ্যাঁ সত্যি বলছি। ঠিক আছে। তাহলে আজ থেকে আর বাইরে নয়, একেবারে। শয়তান একটা। মিঠুন কাছে এসে বসে। আলোর একটা পা তুলে নেয়। গা শিরশির করে ওঠে আলোর। মিঠুনের এইটা খুব ভালো লাগে আলোর। শুধু নিজে উত্তেজিত হয় না, আলোকেও সমান উত্তেজিত করে। আলো জানে মিঠুনের কোথায় কি করলে মিঠুন উত্তেজনার শিখরে থাকে। একে অপরকে জড়িয়ে ওদের শারীরিক সম্পর্ক হতে থাকে। আজ থেকে মিঠুন কোনো সাবধানতা অবলম্বন করবে না। ঠাকুমার ইচ্ছা পূরণের জন্যে আলোকে একটু কষ্ট সহ্য করতেই হবে।
এতদিন সঠিক সময় বুঝে মিলন হতো, আর যা করার বাইরে হতো। আলোর মধ্যে প্রবেশ করলেও ঠিক সময় নিজেকে সংযত করে নিত। তখন কত ভয় ছিল, এই বুঝি গর্ভবতী হয়ে পড়ল। আলোর সাথে সাথে মিঠুনের দুশ্চিন্তার শেষ থাকতো না। এখন থেকে মিঠুনের কি মজা, কোনো ভয় নেই, আতঙ্ক নেই, চিন্তা নেই, ভাবনা নেই। একেবারে নির্ভয়ে নির্ভাবনায় আলোর সাথে যখন ইচ্ছা, যেমনভাবে ইচ্ছা মিলিত হোক। আলোও খুশি, মিঠুনও খুশি। সবিতাকে সাবধানে রাখা হয়েছে। সবিতা এখন প্রতিদিন অপেক্ষা করে কবে আলো খবর দেবে কিছু। কি প্রচণ্ড ব্যাকুলভাবে অপেক্ষা করে। প্রত্যেকদিন সকালবেলা আলোর মুখের দিকে তাকিয়ে থেকে বুঝতে চেষ্টা করে কিছু হলো কিনা। সবিতার আপ্রাণ চাওয়া, মিঠুনের পরিশ্রম আর আলোর ভালোবাসা ব্যর্থ হলো না। মাসখানেক গেল না, মিঠুন মিলনের সময় স্বাভাবিকভাবেই বুকে হাত দিতে গেলেই আলো কোঁকিয়ে ওঠে। হাত দিস না। কেন রে, কি হয়েছে? খুব ব্যথা। ব্যথা? কদিন ধরে? এই তো কদিন ধরেই ব্যথা। আচ্ছা, খুব ভালো কথা। এটা ভালো কথা? আমার ব্যথা হচ্ছে আর তুই বলছিস ভালো কথা? সর সর তো, না আমার শরীর থেকে ভালো লাগে না। আরে বাবা, রাগ করিস না, শোন, ঠিক আছে, না ধরেই হবে, ওকে? কি রে, কিছুই তো হচ্ছে না। আরে বাবা, চিন্তা করছিস কেন? আমার পরিশ্রম ব্যর্থ হবে না। ও, শুধু তুই পরিশ্রম করছিস বল, আর আমি কিছুই করছি না। করছিস না আবার? আমার অত্যাচার সহ্য করছিস? তাহলে সেটাও বল। দেখবি, আমাদের একেবারে একটা হৃষ্টপুষ্ট বাচ্চা হবে। হবেই তো, তোর মতো যেন আমাকে সে ভালোবাসে। বাসবে না, বসলে না ঘাড় ধরে বাসাবো। আমার বউকে ভালো না বেসে যাবে কোথায়? মিঠুনের হাত থেকে ছাড়া পাওয়া মাত্রই আলো দৌড়ে বাথরুমে চলে যায়। গা গুলিয়ে ওঠে, ওয়াক ওয়াক শব্দ করে বমি তুলতে থাকে। চোখে মুখে জল দিয়ে ক্লান্ত হয়ে বিছানায় আসে। ভালো লাগছে না, ভীষণ ক্লান্ত লাগছে। আলো কাছে আসতেই মিঠুন বুকে, পিঠে, মাথায় হাত বুলিয়ে দেয়। আমার কি হলো রে, এইরকম বমি হচ্ছে কেন? কাল রাতে তো এমন কিছু খাইনি যে আমার বমি হবে। ঠিক আছে, তুই একটু শুয়ে থাক, ঠিক হয়ে যাবে। আর শোয়া, আবার দৌড় বাথরুমের দিকে। বমি করে জল ঢেলে সব পরিষ্কার করে বেরিয়ে আসে। ওইদিকে দরজায় আবার আওয়াজ হচ্ছে। দাদু ভাই, ও দাদু ভাই, আলোর কি হয়েছে? দরজাটা খোল দাদু ভাই। হ্যাঁ, খুলছি। ঠাকুমা, আরে তুমি আবার সাত সকালে উঠেছো কেন? তোমাকে তো ডাক্তার বিশ্রাম নিতে বলেছে, তাই না? কোথায় কোথায় আমার আলো মা? তুমি হাসছো বন্ধু দিদা? আমার কষ্ট হচ্ছে আর তুমি হাসছো? খুশিতে হাসছি রে পাগলি, খুশিতে। কিসের খুশি? সকাল সকাল কে তোমাকে খুশির খবর দিল? তুমি দিয়েছো আলো মা, আমি সব শুনতে পেয়েছি। এই ঠাকুমা, শোনো, অত খুশি হওয়ার কোনো কিছু নেই। হ্যাঁ, আজ ওকে হাসপাতালে নিয়ে যাব, তারপর দেখা যাবে, কেমন? সবিতার মুখ কালো হয়ে যায়। মিঠুন যখন বলেছে, কিছু একটা ভেবেই নিশ্চয়ই বলেছে। সবিতা আলোর মাথায় হাত বুলিয়ে দেয়। মিঠুন ওকে বেশ যত্নে রেখেছে। মেয়েটা এখন কত হাসে, প্রাণ খুলে কথা বলে। সবিতার আদরে আলো যেন আরো ক্লান্ত অনুভব করে। সবিতাকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে। তুমি এখানে থাকো বন্ধু দিদা, আমার একটুও ভালো লাগছে না। সে কি, ঠাকুমা আদর করলে তবেই আদর? আমি এতক্ষণ ধরে তাহলে কি করলাম? তুই থামবি? যা যা, তো তোর রুগী এসে বসে আছে, দেখ গিয়ে। আমি আমার আলো মায়ের কাছে থাকছি। আচ্ছা, ঠিক আছে, তার মানে আমি এখন শত্রু? শোনো, বলছি ওকে বলে দিও ঘন্টা দুয়েক পরে হাসপাতালে যাব। না, আমি হাসপাতালে যাব না। ওই ওষুধের গন্ধে আরও গা গোলাবে। আচ্ছা, ঘরে ডাক্তার থাকতে কেউ হাসপাতালে যায়? তুমি বলো বন্ধু দিদা। এই না, আমি এসব রিস্ক নিতে পারবো না, বুঝেছো? এর চিকিৎসা আমার জানা নেই। শোনো, আমি জানি প্রাথমিক চিকিৎসা সব ডাক্তার করতে পারে,
আর আমার এমন কি হয়েছে যে হাসপাতালে যেতেই হবে? যেতে তো হবেই, নাহলে বুঝবো কি করে? আর দেখি কোনো টেস্ট করতে দেয় নাকি। কেন? এটা কি কোনো রোগের লক্ষণ? সেটা হাসপাতালে না গেলে বোঝা যাবে না, বুঝেছ? শোনো, আমি রুগী দেখে নিয়ে যাব, তৈরি হয়ে থেকো। আলোকে কথাগুলো বলে মিঠুন ঘর থেকে বেরিয়ে যায়। আলো আকাশ পাতাল ভাবতে থাকে, কি হলো ওর? আজ পর্যন্ত কখনো কোনো ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয়নি। এমন কি হলো যে মিঠুনের ওষুধে কমবে না? আবার কী সব টেস্ট করার কথা বলছে। খুব ক্লান্তি লাগছে, বিছানা ছাড়তে ইচ্ছে করছে না, বমি করলে শরীর অবসন্ন হয়ে যায়। মিঠুনের মা এসে দেখে গেছেন, মিঠুনের বাবা খোঁজ নিচ্ছেন। আলোর জন্য রুটি আর তরকারি নিয়ে আসা হলো। আলোর খারাপ লাগছে সবাই এমন ব্যতিব্যস্ত হচ্ছে বলে। খাবার খেতে গিয়ে আর এক কেলেঙ্কারি, মুখে ঠিক স্বাদ লাগছে না, আরও ঝাল লাগবে। আলোর মুখের হাবভাব দেখে মিঠুনের মা বললেন, কি হলো আলো? তরকারি ভালো হয়নি? না মা, আসলে আর একটু ঝাল হলে ভালো হতো। আচ্ছা দাঁড়াও, আমি লঙ্কা নিয়ে আসছি। খালি পেটে কিন্তু তুমি ঘর থেকে বেরোবে না। দুটো লঙ্কা নিয়ে আসলে আলো ভালো করে ডোলে মিশিয়ে নেয় তরকারির সাথে, তারপর খেয়ে বলে, এবার ঠিক আছে। কিন্তু আলো, তুমি তো ঝাল খাও না। কি করব, এখন ঝাল খেতে ভালো লাগছে তো। ঠিক আছে, খাওয়া হলে তৈরি হয়ে নিও। মিঠুনের হয়ে এসেছে, আর একজন বাকি আছে। আলো খাওয়া শেষ করে শাড়ি পরে তৈরি হতেই মিঠুন ঘরে চলে আসে। মিঠুন খেয়ে আলোকে নিয়ে বেরিয়ে যায়। আমার মনে হয় তোর অ্যাস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হরমোনের স্তরটা বেড়ে গেছে, এই কারণেই তোর সকাল থেকে গা গোলাচ্ছিল আর বমি হলো। আর এই যে বারবার বলছিস না যে ভালো লাগছে না, ভালো লাগছে না, ক্লান্ত লাগছে, প্রোজেস্টেরন হরমোন বেড়ে গেলে এমনটা হয়। তোর আর তেমন কোনো অসুবিধা আছে নাকি? হ্যাঁ, ওই গাটা একটু ম্যাজ ম্যাজ করছে। ওই দেখি, আচ্ছা, হ্যাঁ রে, গাটা একটু গরম আছে। পেটে ব্যথা হচ্ছে? কিছুক্ষণের জন্য হয়েছিল। কেন রে, এইসব তুই জিজ্ঞাসা করছিস? না না না, এগুলো রেগুলার চেক আপ, জিজ্ঞাসা করতে হয়। এই ডাক্তারবাবুও জিজ্ঞাসা করবে, দেখিস। হাসপাতালে পৌঁছানোর পর কোনো টিকিট বা লাইন দিতে হলো না, বরং মিঠুনকে দেখে ডাক্তারবাবু এসেছেন বলে সবাই উঠে দাঁড়িয়ে সম্মান দিতে লাগলো। মিঠুন আলোকে সাথে করে অনুমতি নিয়ে সোজা গাইনোকোলজিস্টের ঘরে ঢুকলো। প্রাথমিক কথাবার্তা হয়ে যাওয়ার পর আলোর কাছ থেকে সকালের ঘটনাটা শুনে আলোকে প্রথম প্রশ্ন করলেন, বলি, শেষ কবে আপনার পিরিয়ড হয়েছিল? পিরিয়ড নিয়ে মিঠুন ছাড়া কোনো পুরুষ মানুষের কাছে আলো এই নিয়ে কথা বলেনি। কি আড়ষ্ট লাগছে বলতে। মিঠুন আলোকে স্বাভাবিক করার চেষ্টা করে। আলো, বলো শেষ কবে হয়েছিল? মিঠুনের দিকে তাকিয়ে আলো উত্তর দেয় কবে হয়েছিল। আপনি খেয়াল করেননি এতদিন হয়ে গেছে পিরিয়ড হচ্ছে না বলে? না, আসলে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে খেয়াল ছিল না। ও হ্যাঁ, অবশ্য আমি জানি যে আপনি গবেষণা করছেন। ঠিক আছে, গবেষণাটা চালিয়ে যান, অবশ্যই আপনার সাফল্য কামনা করি। কিন্তু তার সঙ্গে নিজের খেয়াল রাখাটাও তো দরকার, কারণ আপনি এখন আর একা নন। না না, আমার গবেষণা আমি একাই করি। আমি আপনার গবেষণার কথা বলছি না, আমি বলছি আপনার ভিতরে যে আর একটা প্রাণ আছে তার কথা। আমার ভিতরে প্রাণ? অভিনন্দন আপনাকে, আপনি মা হতে চলেছেন। আলো হাঁ হয়ে যায়। মিঠুনের দিকে তাকিয়ে দেখে মিঠুন মুচকি মুচকি হাসছে। ডাক্তারবাবু মিঠুনের দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার মিঠুন বাবু, হ্যাঁ, আপনি কি ওনাকে বলেননি নাকি যে উনি মা হতে চলেছেন? না স্যার, বলিনি, ও নিজের কানে শুনবে বলেই বলিনি। ঠিক আছে ঠিক আছে, আমি কয়েকটা টেস্ট করতে বলছি। আর হ্যাঁ, ওজনটার কিন্তু খেয়াল রাখবেন, আর কোনো দুশ্চিন্তা করবেন না, প্রচুর জল খাবেন, যা ওষুধ দিচ্ছি সব খাবেন, ঠিক আছে? আর হ্যাঁ, গবেষণার কাজটা কিন্তু চালিয়ে যাবেন, কোনো অসুবিধা হলে আমি তো আছি। নমস্কার জানিয়ে মিঠুনরা বেরিয়ে আসে। আলো এখন বুঝতে পারছে কেন মায়ের ডাক্তারবাবু ওকে ডাক্তার হতে বলছিলেন।
আলোর নিজের কত লজ্জা লাগছিল এইসব কথা ডাক্তারের সাথে আলোচনা করতে। তাহলে অন্য মহিলাদের না জানি কত লজ্জা হয়, কিন্তু ডাক্তারি পড়ার মতো সামর্থ্য আলোর যে ছিল না। কিছুটা হলেও ওকে যে নিজের কাছ থেকে বেশ কিছু টাকা দিতেই হতো, সেটা কে দেবে? যাই হোক, আলো ভীষণ খুশি। কখন গিয়ে বন্ধু দিদাকে জানাবে? ডাক্তারবাবু অনেক উপদেশ দিয়েছেন। ভারী জিনিস তোলা যাবে না, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে বারণ করেছেন। তার মানে ওকে এখন লিফট ব্যবহার করতে হবে। আগে তরতর করে সিঁড়ি দিয়ে উঠতো, কিন্তু এখন থেকে এটা বন্ধ। সমান জায়গায় হাঁটতে বলেছেন। রাস্তা উঁচু নিচু হলে ওইটুকু জায়গায় হাঁটতে বলেছেন। তুই বুঝলেও আমাকে বললি না কেন? আমাকে ডাক্তারের কাছ থেকে শুনতে হলো। এটা কি ভালো করলি? তোকে যে আসার সময় হরমোন বেড়ে যাওয়ার কথা বলছিলাম, গর্ভবতী হলে এমনটা হয়। এখন খুব সাবধানে থাকবি। কোনো রকম অনিয়ম আমি কিন্তু বরদাস্ত করব না, বলে দিলাম আমি। বাড়িতে আসার পর আলো সোজা নিজের ঘরে চলে যায়। সবিতা এতক্ষণ খুবই উদ্বিগ্ন হয়েছিল। কি জানি কি হলো মেয়েটার। সবিতা জানে যে আলো গর্ভবতী, আলোর লক্ষণ তাই বলছে, অথচ মিঠুন ভয় দেখিয়ে দিল। ওরা ফিরতেই তাই মিঠুনের কাছে ওর মা জেনে নেয়। হ্যাঁ রে মিঠুন, কি হয়েছে আলো মায়ের? ডাক্তার কি বলল সব বল আমাদেরকে। বলছি শোনো। ডাক্তার বলল যে তোমার মনের ইচ্ছে পূরণ হয়েছে। খুব সাবধানে থাকতে বলল। ভারী কিছু করা বা ঝুঁকে কোনো কাজ করতে মানা করেছে। আর হ্যাঁ, ওর কটা টেস্ট করতে দিয়েছেন, তবে হাঁটাচলা করতে বলেছেন। সবিতা নিশ্চিত হয়। ঘরে ঢুকে আলোর মাথায় হাত বুলিয়ে বললেন, সুখে থাকিস মা, খুব ভালো থাকিস। এরপর আলোর দৈনন্দিন কাজকর্ম অনেকটাই পাল্টে গেল। যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ যেন তুলোর মধ্যে থাকা একটা পুতুল মনে করে সবাই। সব কিছু হাতের সামনে চলে আসছে, কেউ কিছু করতেই দিচ্ছে না। প্রতিটা পা মেপে চলতে হচ্ছে। শুধু মনের ওপরে কোনো নিয়ন্ত্রণ থাকছে না। মিঠুন পাশ ফিরে শুয়েছে কেন? কান্না চলে আসে। মিঠুন দেরি করে সাড়া দিচ্ছে কেন? সেই জন্য অভিমান হয়। ছোট ছোট কারণে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আবার কিছু না হলেও একটুতেই হেসে ওঠে। আলো বুঝতে না পারলেও মিঠুন কিন্তু বুঝতে পারে যে কেন এমনটা হচ্ছে। এটাও যে গর্ভবতী হওয়ার লক্ষণ। মিঠুন বলে দিয়েছে আলোকে যে যদি ভ্যাজাইনাল ব্লিডিং হয়, আলো যেন ভয় না পায়। ক্র্যাম্পস হতে পারে বা ভ্যাজাইনাল ডিসচার্জ হতে পারে, এগুলো স্বাভাবিক। আলো মন দিয়ে শোনে। ওহ, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আলোর যেন কোনো বিপদ না আসে। আলোর মনের মধ্যে একটা ভয় আছে বাচ্চা নিয়ে। বাচ্চাটা যেন অবশ্যই সুস্থ হয়। শরীরের পরিবর্তন ধীরে ধীরে বেশ বোঝা যাচ্ছে। মিঠুনকে ব্যতিব্যস্ত করে তোলে প্রতিদিন রাতে এক প্রশ্ন করে। মিঠুন, বলছি বাচ্চাটা এখন কোথায় আছে রে? কেন, অনুভব করতে পারছিস না? যতদিন যায় বমি আস্তে আস্তে কমে, কিন্তু বুক ব্যথা কমে না। এখন আলু ভাজার গন্ধটা একদম সহ্য করতে পারে না আলো। খুব খেতে ইচ্ছে করে, সবসময় যেন একটা খাই খাই ভাব। তাই তো ল্যাবরেটরিতে থাকার সময় মাঝে মাঝেই আলোকে টিফিন বক্স বার করে কিছু না কিছু খেয়ে নিতে হয়। মিঠুনের মা অনেক কিছু টিফিন দিয়ে দেন। যেহেতু ডাক্তারবাবু অনেকটা জল খেতে বলেছেন বলে আলো ঘন ঘন বাথরুমে যাওয়া শুরু করে। প্রথম 3 মাসটা যে কিভাবে কেটে গেল আলো বুঝতেই পারল না। শরীরে নানা রকম অসুবিধা কিছু না কিছু হতেই থাকে। ভীষণ দুর্বল লাগতো। মিঠুন যতক্ষণ থাকে আলোর খেয়াল রাখার চেষ্টা করে। প্রায় 4 মাসের মাথায় আলো খেয়াল করে ওর পেট বেশ বড় হয়েছে, একটু মোটাসোটা হয়েছে, নতুন ব্লাউজ কিনতে হয়েছে। মিঠুন, তুই আমাকে একটু আদর কর না রে। এই বলেই মিঠুনের কোলে উঠে বসে আলো। আর তখন মিঠুনের অবস্থা না বলাই ভালো। উফ, এই তোর ওজনটা দেখেছিস? হ্যাঁ, 10 কেজি বেড়েছে। এখনো তো আরো কয়েক মাস বাকি আছে। নাম নাম বাবা, নাম আমার কোল থেকে নাম। আর তুই যখন আমার ওপর উঠিস আমার বুঝি লাগে না? আমাকে আদর কর। সারাদিন রুগী দেখে ক্লান্ত মিঠুন ভীষণ ধৈর্য ধরে আলোকে আদর করে। মিঠুন জানে আদর না করলে এক্ষুনি কেঁদে ফেলবে আলো, আবার তারপরে রেগে যাবে।
ঠিক আছে, কোল থেকে নাম 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 নাম, আমি আদর করছি। আলোর কোমরে ব্যথা শুরু হয়ে গেছে। মিঠুন রোজ সেঁক দিয়ে দেয়। ডাক্তারের ওষুধ খেলেও শরীরে যেন ঘাটতি থেকেই যাচ্ছে। প্রথম দিন থেকেই পেটে সমানে তেল মাখিয়ে রাখতে হচ্ছে। বন্ধু দিদা বলেছে তাহলে পেটে দাগ হবে না। শুধু এর জন্য একটা আলাদা সায়া পরে। সায়ার দড়ি টাইট করতে মানা করেছেন ডাক্তারবাবু। নাভি থেকে নিচ পর্যন্ত একটা কালো দাগ নেমে গেছে। গলায় ঘাড়ে এত সাবান দিয়ে ঘষেও তবু ময়লা যেন যায় না। ঘন ঘন বাথরুমে যাওয়া এখন একটু কমেছে। ডাক্তারবাবু বলেছেন আবার শেষ 3 মাসে এই সমস্যা হবে। মিঠুন বলেছে বাচ্চা জরায়ুতে থাকে, আর জরায়ু থাকে প্রস্রাব নালীর উপর। তাই বাচ্চা বড় হওয়ার সাথে সাথে জরায়ুর চাপ দেয় প্রস্রাব নালীর উপর। তাই স্বাভাবিকভাবেই ঘন ঘন বাথরুমে যেতে হয়। জরায়ু বড় হওয়ার জন্য ফুসফুস ঠিক মতো প্রসারিত হতে পারে না বলে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। আলোর গোড়ালি, হাত, পায়ের পাতা এবং মুখ ফুলে গেছে জল জমার কারণে। মিঠুন বলে, আমার গোলুমলু শোনাবো। আলো তখন গবেষণায় ভীষণ ব্যস্ত, শেষ মুহূর্তের ফলাফলের অপেক্ষায়। ঠিক সেই সময় পেটের ভিতরে একটা অস্বস্তি বোধ হলো। আলো চমকে ওঠে। পেটের উপর হাত দিলে বোঝা যায় বাচ্চাটা কোথায় আছে। বাচ্চাটা নড়ে উঠল। হ্যাঁ, ঠিক অনুভব করেছে আলো। হিসেব বলছে 16 থেকে 18 সপ্তাহে বাচ্চা নড়ে, আর ঠিক সেটাই হলো। পেটটা দিন দিন জয় ঢাক হচ্ছে, হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে, ঘুমানোর সময় এপাশ ওপাশ করতেও অসুবিধে হয়। পেট ভারী হওয়ার জন্যে পিঠের হাড়ে চাপ পড়ছে, সেই জন্য পিঠে ব্যথা হয়। আলোর নিজের শরীরের দিকে তাকাতে পারে না। স্নান করতে গেলে বুকের দিকে তাকালে কেমন লাগে। চামড়া ফেটে সাদা দাগ হয়েছে, পায়েতেও হয়েছে। শুধু পেটে এখনো কোনো দাগ নেই। নিয়মিত তেল লাগাচ্ছে যে। ল্যাকটোজেন হরমোন বুকের দুধ তৈরি করে, সেই জন্য বুকের আকার বড় হয়ে গেছে। স্তনবৃন্তের চারপাশ আরও কালো হয়ে গেছে, ব্যথাও করে। আলো মনে মনে ভাবে, এই সন্তানের জন্য কত ব্যথা সহ্য করতে হচ্ছে। শরীরে স্ত্রী নষ্ট হয়েছে, শারীরিক মানসিক 2 পরিবর্তন যেমন হয়েছে তেমন কষ্টও হচ্ছে। কেমন হেলে দুলে হাঁটতে হচ্ছে, কষ্টও হয়। সাবধানে হাঁটতে হয়। নিচে কিছু পড়লে তুলতেও পারি না। তিল তিল করে পেটের মধ্যে বেড়ে উঠছে একটা প্রাণ। এক অদ্ভুত অনুভূতি, আনন্দ সব সময় ঘিরে থাকে। বুকটা কত বড় হয়েছে। মাঝে মাঝে কোমর যন্ত্রণায় কান্না চলে আসে। মনে হয় আর কতদিন এইভাবে কষ্ট পেতে হবে, কবে দেখতে পাবে সোনার মুখ। কি যে নড়াচড়া করে ভিতরে, পেট ঠেলে ঠেলে ওঠে। গোল মাথাটা পরিষ্কার বোঝা যায় পেটের ওপর থেকে। কত যে আদর করে, আর মিঠুন তো শুধু চুমু দিয়ে ভরিয়ে দেয়। কতভাবে চেষ্টা করে যাতে ব্যথা কম হয়। কি প্রচণ্ড গরম লাগে, অসহ্য গরম। মনে হয় পুকুরে ডুবে বসে থাকলে ভালো হয়। সারা গায়ের জামা কাপড় বোঝা বলে মনে হয়। এত গরম আগে তো কখনো লাগেনি। এত কষ্ট পাওয়া সত্ত্বেও সোনাটাকে দেখার জন্যে মনটা যেন উদ্গ্রীব হয়ে ওঠে। কবে আসবে সেই দিন? ভয় লাগছে এইটা শুনে যে বাচ্চা হওয়ার সময় কিন্তু খুব ব্যথা লাগে। বাচ্চা বড় হলে ওখানটা চিড়ে দেয়। শুধু তাই নয়, জ্ঞান অবস্থায় সেলাই করে। ভাবা যায় কি যন্ত্রণা হবে তখন। এমনিতেই কয়েকটা ইঞ্জেকশন নিয়েছে বাচ্চা ঠিক থাকার জন্যে। পেটটা একেবারে টান টান হয়ে গেছে। সামনে সাধের অনুষ্ঠান আছে। আলোর বান্ধবী দেবস্মিতা বলেছে দই পটল যেন অবশ্যই থাকে। মিঠুনকে বলে রেখেছে। আলোর শরীরের জন্য মাঝে মাঝে গবেষণায় একটু ব্যাঘাত ঘটেছিল, সেই জন্য আরও বেশি দিন লাগলো। আলোর কাজ শেষ হয়ে গেছে, এখন কাগজপত্র তৈরি হচ্ছে, শুধু জমা দিতে হবে। আলো দৈনন্দিন খাবারের সাথে এমন একটা খনিজ বার করেছে যা মা ও শিশুর উভয়েরই উপকারে লাগবে। স্যার ভীষণ খুশি আলোর কাজে। আলোর প্রতিটা পেপার এত সুন্দর গুছিয়ে করা হয়েছে, প্রশংসা না করে পারা যায় না। আলোর গবেষণা বিদেশেও প্রশংসিত হয়েছে। আলোকে শুভেচ্ছা জানিয়েছেন তারা।
আলোর যুগান্তকারী আবিষ্কার মা ও শিশুদের স্বাস্থ্যের অনেক উপকার হবে। এই খনিজের সন্ধানে আলো একটা কথা সবাইকে গোপন করে রেখেছে। সেই কথাটা কি? মা হওয়া কি মুখের কথা? আলো মা হতে চলেছে। প্রতিদিন কষ্ট সহ্য করে নিজের মনের সাথে যুদ্ধ করতে হচ্ছে। প্রচণ্ড ভালোবাসায় নিজের গবেষণা শেষ করেছে। আলো এমনিতেই মা ও শিশুদের স্বাস্থ্যের জন্যে খনিজ আবিষ্কার করেছে। সেটা সত্যি কার্যকরী হচ্ছে কিনা সেটা নিজের ওপর প্রয়োগ করেছে। প্রতিদিন পরীক্ষা করে তবেই 100% মানতে বাধ্য হয়েছে ও একদম ঠিক আবিষ্কার করেছে। এই নিজের ওপর প্রয়োগ করার গোপন তথ্য ও কাউকে জানায়নি। কত বড় বিপদ মাথায় নিয়ে কাজ করেছে ভাবলে যে কারুর গায়ে কাঁটা দেবে। আলোর নিজের ওপর সম্পূর্ণ ভরসা ছিল, তাই এত বড় একটা কাজ করতে পারল সে। স্বপ্ন যখন সত্যি হয় তখন সেই খুশির কোনো মাপকাঠি হয় না। রক্ত পরীক্ষা করে ডাক্তারবাবু বলতে বাধ্য হলেন যে আলোর মধ্যে খনিজের কোনো অভাব নেই। আলোকে পিএইচডি ডিগ্রি দেওয়া হবে সাধের আগের দিন। আলো গর্বিত, সবার সামনে নিজের মাতৃত্বের প্রদর্শন করে ডিগ্রি লাভ করবে। স্বাভাবিকভাবেই বাড়ির সবাই গেছে আলোর সংবর্ধনা দেখতে। আলোকে পিএইচডি ডিগ্রি দেওয়ার সাথে সাথে ডিপার্টমেন্ট থেকে একেবারে সংবর্ধনার আয়োজনও করা হয়েছে, কারণ এরপর দেরি হলে আলো আর আসতে পারবে না। আলোর গবেষণার কাজ শুনতে বিশাল বড় এক সভার আয়োজন করা হয়েছে। সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে আলোর সাথে কথা বলার জন্য প্রতিনিধি পাঠানো হয়েছে। শুধু কি তাই, বিদেশ থেকে আলোর সাক্ষাৎকার সহ গবেষণার কথা ওখানকার জার্নালে বেরোবে বলে প্রতিনিধিও এসেছেন। হলঘর গম গম করছে। এইবার আর ভুল হয়নি। তখন বাচ্চা ছোট ছিল বলে প্রেয়শ্রী আর সুহাসিনী আসতে পারেনি। এবার কোনো ছাড়াছাড়ি নেই। দুই বউ বাচ্চা রেখে এসেছে আলোর সংবর্ধনা দেখতে ও শুনতে। দেখা গেল জয়াও ওর বর সুকান্তকে নিয়ে এসেছে। শুভা এতদিনে বেশ গিন্নি হয়েছে, ওর কথাই সংসারে চলে। শুভা বাচ্চাদের শাশুড়ির হাতে দিয়ে চলে এসেছে। এটা যেন সমস্ত মেয়েদের একটা বিশেষ সমস্যার সমাধান আলো করে দিয়েছে। আলোকে খুব সাবধানে স্টেজে তুলতে সাহায্য করে মিঠুন। আলো যথারীতি এবারেও প্রাইজ আর মেডেল পেল। তারপর যখন সার্টিফিকেট হাতে ধরিয়ে দেন স্যার, তখন আলো কেঁদেই ফেলে। আলো স্বীকার করে যে স্যার এবং সুপারভাইজার সাহায্য না করলে আলো এত তাড়াতাড়ি কিছুতেই শেষ করে উঠতে পারত না। শুধু তাই নয়, এই পুরো অন্তঃসত্ত্বা থাকাকালীন মিঠুনের মানসিক সাহায্য না পেলে আলো মনের জোর হারাতো, এটাও স্বীকার করল। আলোর খাবার দাবার নিয়ে বিশেষভাবে দেখভালের জন্যে বন্ধু দিদা ও মিঠুনের মাকে বিশেষভাবে ধন্যবাদ জানালো। যে মানুষটা সবার অলক্ষ্যে আলোর দিকে খেয়াল করে বাজারের সেরা সবজি এনেছেন, তাকেও ধন্যবাদ দিতে বাদ দিল না আলো। আলো সবাইকে ধন্যবাদ দিয়ে এবার আসল কথা বলল। আলোর গর্ভের সন্তান ওর সাহস জুগিয়েছে। যাদের জন্য আবিষ্কার করেছে তার মধ্যে আলো নিজেও তো পড়ে। তাহলে আলো নিজের ওপর কেন প্রয়োগ করবে না? আলো যেন সন্তানের ওপর এতটাই বিশ্বাস আর ভরসা রেখেছিল। ও যেন জানতই যে ওর সন্তানের কোনো ক্ষতি হবে না। আলো যখন নিজের শরীরে প্রয়োগের কথা বলছিল, সবাই কেঁপে উঠল। প্রত্যেকেরই একটাই কথা, আচ্ছা, এমন ভুল কেউ করে? তাই তো। আরে বাবা, যদি বাচ্চাটার কোনো ক্ষতি হতো তাহলে কি জবাব দিত নিজেকে? গবেষণায় নিজের সন্তানকে এইভাবে বিপদের মুখে কে ঠেলে দেয়? কাউকে জানায়নি, পাছে মানা করে। আলোর প্রতিটা অনুভব ওর বক্তব্যে তুলে ধরে। কিভাবে দিনের পর দিন আলো ওর গবেষণায় মন দিয়েছে, একটু একটু করে লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। কত উৎকণ্ঠা আর উত্তেজনার মধ্যে দিয়ে গেছে এক একটা মুহূর্ত। যেদিন সেই খনিজ খুঁজে পেল, সেদিন আলোর মুখে চওড়া হাসি দেখা গেল। আলোর আনন্দ সেই পেটের সন্তানও বুঝেছিল। তাই তো পেটের ভিতরে ঘন ঘন নড়াচড়া করে জানিয়েছে সেও খুশি। মিঠুন অবাক হয়ে গেল আলোর এই পদক্ষেপে। কি সাংঘাতিক মানসিক জোর এই আলোর! একবারও ভাবল না নিজের ওপর এইভাবে প্রয়োগ করাটা কতটা ভুল। আলো যখন নিজের কথা বলছিল তখন একটু থেমে থেমে বলছিল। ওর যেন কথা বলতে কষ্ট হচ্ছিল। আলো আজ উত্তেজিত।
ওর কাজ শেষ হয়েছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই। এইবার নিশ্চিন্তে বাচ্চার দিকে মনোযোগ দিতে পারবে। আলোর বক্তব্য শেষ হওয়ার পর হাততালিতে ঘর একেবারে ভরে গেল। রীতিমতো উঠে দাঁড়িয়ে 5 মিনিট ধরে হাততালি পড়ল। আলো সমস্ত মেয়েদের গর্ব। সরকার থেকে স্বাস্থ্য দপ্তর আলোকে জনস্বাস্থ্য চেতনার এত বড় একটা যুগান্তকারী আবিষ্কার করার জন্যে উপদেষ্টার পদের দায়িত্ব দেওয়া হলো। আলোকে দাঁড় করিয়ে এই পদ ঘোষণা করা হলো। আলো যে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে তা যেন কারোর খেয়ালই নেই। মিঠুনের চোখ কিন্তু আলোর দিকেই ছিল। মিঠুন কিছুই শুনতে পাচ্ছে না। মিঠুনের চিন্তা হচ্ছে আলোর কিছু না হয়ে যায়। আলোর বাচ্চা বেশ বড় হয়েছে, আলোর ওজনটাও অনেক বেড়েছে, এতটা হওয়ার কথা নয়। আলোর ডাক্তারের সাথে সাথে মিঠুন নিজেও চিন্তিত ছিল। এখন বোঝা যাচ্ছে কেন এমন হয়েছে। তবে এটা ঠিক, আলোর সাথে সাথে বাচ্চাও সমান পুষ্টি পেয়েছে। আর সত্যিই তো, আলো যা উপকার করল তা প্রতিটা মা ও শিশুর শরীরে গেলে দেশ সুন্দর সুস্থ বাচ্চা পাবে। আগামী ভবিষ্যতে দেশ অনেকটা এগিয়ে যাবে। আলোর এই পেটেন্ট শুধুমাত্র নিজের দেশেই রাখবে। সরকার থেকে আলোকে উপদেষ্টার পদ ছাড়াও আরও পুরস্কার ঘোষণা করবে। আলো আর দাঁড়িয়ে থাকতে পারছে না। বক্তব্য শুনতে শুনতেই আলো চোখে অন্ধকার দেখতে শুরু করলো। আলোর দাঁড়ানোর ভঙ্গিমায় পরিবর্তন হতেই মিঠুন বুঝতে পারে আলোর কিছু একটা অসুবিধা হচ্ছে। মিঠুন নিজের জায়গা ছেড়ে মঞ্চের দিকে যেতে না যেতেই আলো মাথা ঘুরে পড়ে যায় ওই মঞ্চে। সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি পড়ে যায়। প্রেয়শ্রী সুহাসিনী দৌড়ে যায়। সবিতা পারে না যেতে। মিঠুনের মা কোন দিকে যাবে? শাশুড়িকে সামলাবে নাকি মঞ্চের দিকে এগিয়ে যাবে? মিঠুন এগিয়ে যাচ্ছে দেখে নিজে দাঁড়িয়ে পড়েন। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডাকা হলো। স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। সংবর্ধনার অনুষ্ঠান কিন্তু বন্ধ হলো না, বরং আলোর অবদান আরও বেশি করে প্রত্যেকের হৃদয়ের অন্তঃস্থলে গিয়ে লাগলো। আলোর কথা আরও বেশি করে আলোচনা হতে লাগলো। আলোর এই কাজ যাতে দেশের কোনায় কোনায় চলে যেতে পারে, সেই জন্য রেশন থেকে ব্যবস্থা করার ঘোষণা করলেন সরকারি আধিকারিক। প্রেয়শ্রী আর সুহাসিনী ভীষণ গর্বিত, কারণ আলো তাদের ননদ। আলোর এই পদমর্যাদা, এই সংবর্ধনা, সমস্ত কিছুই কত যুদ্ধ করে পাওয়া। কত লাঞ্ছনা, গঞ্জনা, অপমান আছে এই সাফল্যের পিছনে। খানিকটা হলেও আন্দাজ করেছে দুই বউ। বাড়ি ফিরে সে কথাই বলে তাদের স্বামীদের। সেই সঙ্গে মুখে ঝামা ঘষে দিতেও বাকি রাখে না আলোর প্রতি এমন খারাপ ব্যবহার করার জন্য। দুই বউয়ের কাছে ওরা লজ্জিত। বিশেষ করে বিশু তো মুখ খুলতেই পারছে না। প্রেয়শ্রী ভীষণ রেগে গেছে। আজ আলোকে নিয়ে যা হলো, চোখের সামনে দেখে বুঝতে পেরেছে আলোর সম্মান অনেক উপরে। শুধুমাত্র মা ও শিশুদের জন্য নিজের গবেষণা নিজের ওপর প্রয়োগ করেছে এমন কেউ আছে নাকি? এ তো বলিদানের সমান। যদি খারাপ কিছু হয়ে যেত তাহলে কি হতো? মিঠুন চিন্তিত। আলোকে অপারেশন থিয়েটারে ঢোকানো হয়েছে। আলোর যেন কিছু না হয়। মিঠুনের সাথে অপেক্ষা করছে ওর ঠাকুমা, মা, বাবা। এছাড়াও জয়া আর শুভাও আছে। ওরা বুঝতে পেরেছে আলো কত দামি আর কেমন। এত বড় আত্মত্যাগ খুব কম মানুষের মধ্যেই দেখা যায়। আলোর প্রতি কি কি অন্যায় আর অবিচার হয়েছে ওরা খুব ভালো করেই জানে। বিবেকের দংশনে তাই আলোর এই অবস্থায় ওকে ছেড়ে ওরা কেউ গেল না। ওরা জানে মিঠুন আছে, তা সত্ত্বেও এলো। আলোর কোনো খবর নেই, শুধু নার্সদের ছোটাছুটি। মিঠুন প্রচণ্ড চিন্তায় কেঁদে ফেলে আর কি। শুধু নিজেকে দোষারোপ করছে। আর একটা বছর অপেক্ষা করলে এই রকম অবস্থা আলোর হতো না। কেন ঠাকুমার কথা শুনতে গেল? ওদিকে সবিতার মনের মধ্যেও এক দশা। আলোকে আরও একটু পরে বললে ভালো হতো। মেয়েটার ওপর বড্ড চাপ পড়ে গিয়েছিল। একাই সমস্ত ব্যথা, চিন্তা, চাপ সহ্য করেছে, কাউকে কিছু বলেনি। অপারেশন থিয়েটারের আলো নিভে যাওয়ার পর ডাক্তারবাবু বাইরে এলেন। তারপর জানালেন আলোর পেটের ভেতর বাচ্চাটা নড়াচড়া বন্ধ করে দিয়েছিল। শুধু তাই নয়, প্রেশারটা বেড়ে গিয়েছিল। আলোর খিঁচুনি লেগে যাচ্ছিল। আলোকে ব্যথা ওঠানোর ওষুধ দিয়ে রাখা হয়েছিল। এমনকি ডাক্তারবাবুরা সার্জিক্যাল কাঁচি নিয়েও তৈরি হয়েছিলেন। হয়তো এপিসিওটমি করতে হতে পারত। ডাক্তারেরা অনেক সময় স্বাভাবিক বাচ্চার জন্মের সময়
জনিপথ ও পায়ুপথের মাঝখানের জায়গাটা একটু কেটে জন্মানোর রাস্তাটা বড় করে দেন, যাতে বাচ্চার অসুবিধা না হয়, বিশেষ করে বড় বাচ্চার। এই পদ্ধতির নাম এপিসিওটমি। সার্জিক্যাল কাঁচি দিয়ে 1 থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত কাটা হয়ে থাকে। কাটার আগে জায়গাটি অবশ করার জন্যে আবার ইঞ্জেকশন দেওয়া হয়। বাচ্চা বড় হলে এই পদ্ধতির সাহায্য নেওয়া হয়। বিশেষ করে প্রথমবার মা হচ্ছেন এমন মহিলাদের 10 জনের মধ্যে 9 জনের বাচ্চার জন্মের সময় যোনিপথ ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আলোর এপিসিওটমি করার প্রয়োজন হয়নি। আলোর নিজের প্রেসারেই বাচ্চা বেরিয়ে আসে। ব্যথার জন্যে আলোর জ্ঞান ফিরে আসে। তারপরেই ডাক্তারবাবুর সহযোগিতায় আলো মা হয়। ডাক্তারবাবু এসেই অভিনন্দন জানায়। ডাক্তার মিঠুন, অভিনন্দন, আপনি ছেলের বাবা হয়েছেন। ধন্যবাদ স্যার। স্যার বলছি, আলো কেমন আছে? ভালো আছে। আরে ঘন্টাখানেক পর আলোকে বেড়ে দেওয়া হবে। আর একটু অপেক্ষা করুন। তবে হ্যাঁ, বাচ্চাকে পরিষ্কার করে এখনই নিয়ে আসছে। আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। কিছুক্ষণ পরেই একটা হৃষ্টপুষ্ট বাচ্চা কোলে নিয়ে এসে হাজির হলো নার্স। মিঠুন দেখেই বুঝতে পেরেছে বাচ্চাটা একদম ঠিক আছে। আর সবাই তখনই খুঁজতে শুরু করলো মায়ের মতো নাকি বাবার মতো। মিঠুনের চিন্তা আলোকে নিয়ে, কখন আলোর মুখটা দেখবে। মিঠুনের ভীষণ কষ্ট হচ্ছে। আলো না জানি কত সহ্য করে এই সন্তানের জন্ম দিয়েছে। দিনের পর দিন শরীরের নানা সমস্যাকে সাথে নিয়ে গবেষণার কাজে মন দিয়ে সেটাকে সম্পূর্ণ শেষ করে তবেই এই বাচ্চার জন্ম হয়েছে। আলোর ছেলেকে নিয়ে সবাই উচ্ছ্বসিত। সবিতার ইচ্ছে পূরণ হয়েছে। সবিতা নাতির ছেলেকে দেখে কেঁদে ফেলে। প্রাণের প্রিয় আলো আর মিঠুনের সন্তান, এ যে কত বড় প্রাপ্তি তা বলার নয়। এবার যেন মনে হচ্ছে সব পেয়ে গেছে সবিতা। মনে হচ্ছে যেন কুন্তির কাছে মুখ রাখতে পেরেছে। এবার যেন নিশ্চিন্তে মারা যেতে পারবে, কোনো আক্ষেপ থাকবে না। সবিতা আলোর সন্তান হওয়ার আনন্দে ছেলেকে বলে ঘরে বড় করে একটা অনুষ্ঠান হবে, কবজি ডুবিয়ে খেতে পারবে এমন যেন ব্যবস্থা করা হয়। মিঠুন তাতে বাধা দেয়। ঠাকুমা শোনো, দেখো আলো যতদিন না সুস্থ হচ্ছে ততদিন এইসব কিছু করো না। হ্যাঁ, আলোকে একটু সময় দাও না ওর শরীরটা ঠিক করার জন্যে। তারপর তুমি যত খুশি আনন্দ করো। আচ্ছা আচ্ছা, বেশ তাই হবে। তবে দেবতার আশীর্বাদে আমার নাতির ঘরে পুত এসেছে। আমি ওকে দেবাশিস বলেই ডাকবো। আরে বাবা, তুমি যা ইচ্ছে বলে ডাকবে ঠাকুমা, কেউ কিচ্ছু মনে করবে না। প্রত্যেকেই আলোর ছেলেকে দেখে প্রশংসা করে। এ তো যেন একেবারে সাহেবের বাচ্চা। এই বাচ্চা এলো কোথা থেকে? কোনো পদভ্রষ্ট দেবতা নাকি? মিঠুন নিজেও দেখে অবাক। সত্যি ছেলে তো নয়, যেন রাজপুত্র। কপালে একটা হালকা টিকার চিহ্ন দেখা যাচ্ছে। ওটা জন্মদাগ বললেন নার্স। কি অপূর্ব লাগছে। জয়া আর শুভা দেখে তো অবাক। মনে হচ্ছে চোখ বন্ধ করে ধ্যান করছে। কি অপূর্ব মুখশ্রী। জয়ার একটু হলেও মনের মধ্যে কেমন করে উঠল যেন। মনে মনে তো ভেবেই ফেলেছিল প্রায়, এই বাচ্চাটা আমার কোলে না দিয়ে ভগবান ওর কোলে কেন দিল? এই বাচ্চাটা আমার কোলেই বেশ ভালো মানাতো। এতদিনের অভ্যাস কি সহজে যায়? শুভাও ভেবে দেখলো, আমার যদি এমন বাচ্চা হতো তাহলে বেশ হতো। বাচ্চাটাকে দেখলে সবার মনেই একটা রেশ থেকে যায়। পুরো হাসপাতালে যেন খবরটা ছড়িয়ে গেল যে এখানে দেবতার মতো দেখতে একটা বাচ্চার জন্ম হয়েছে। সবাই দেখতে চাইছে। নার্স তাড়াতাড়ি বাচ্চাকে ভিতরে নিয়ে গেল, এত সুন্দর বাচ্চার ক্ষতি না হয়ে যায় এই কথা ভেবে। অপারেশন থিয়েটার থেকে আলোকে অজ্ঞান অবস্থায় বার করা হলো। ঠিক অজ্ঞান নয়, কিন্তু প্রচণ্ড দুর্বলতার জন্য আলো চোখ খুলতেই যেন পারছে না। মিঠুন স্ট্রেচারের সাথে সাথে আলোর বেডে গিয়ে হাজির হয়। আলোকে বেডে দিয়ে গেলে মিঠুন আলোর কপালে হাত রাখে, মাথায় হাত বুলিয়ে দেয়। আলো মিঠুনের স্পর্শ বুঝতে পারে, একটু হাসে। মিঠুনের ভীষণ কষ্ট হচ্ছে। সত্যি কি যন্ত্রণাটাই না পেল আলো। আলোর হাতটা ধরে থাকে মিঠুন। সামনে মা, বাবা আর ঠাকুমা আছে, তাও লজ্জা নেই। সবিতাও মাথায় হাত বুলিয়ে দেয়। আলো চোখ মেলে তাকায়, অনেক কষ্ট করে থেমে থেমে বলে, বন্ধু দিদা,
খুশি তো? হ্যাঁ, আমি খুব খুশি আলোমা। কিন্তু আলোমা, তুমি এইভাবে নিজেকে কষ্ট দিলে। আমরা তোমার এই কষ্ট দেখলে কি করে খুশি হই বলো তো? বন্ধু দিদা, ছেলে নাকি মেয়ে হয়েছে? ছেলে, খুব সুন্দর দেখতে হয়েছে, ঠিক যেন রাজপুত্তুর। সাফল্য, এই নামটাই ঠিক করলাম বন্ধু দিদা। ওর জন্যই আমার কাজে সাফল্য এলো, তাই না? ও আচ্ছা, আর যদি মেয়ে হতো তাহলে? তাহলে অর্জিতা। বাহ, দুটোই খুব সুন্দর। শোনো, ঠাকুমাও একটা নাম করেছেন। কি নাম? দেবাশিস। এই নামেই সবাই ডাকবে। আর সাফল্য শুধু খাতায় কলমে থাকবে। জয়া মধ্যিখান থেকে বলে উঠল, তুমি যেমন আমাদের মেয়ের নাম ঠিক করে দিয়েছো, তেমনই আমিও তাহলে তোমার ছেলেকে নাম দেব। অবশ্যই দেবে ছোটদি। বলো, তোমার নামটা শুনি। সম্রাট। বাহ, একেবারে সম্রাট। তুমি ছেলেকে দেখলে এই কথাই বলবে। আচ্ছা, আপনারা পেশেন্টকে এত কথা বলাচ্ছেন কেন? দেখছেন তো এইমাত্র অপারেশন থিয়েটার থেকে বের করা হলো। দয়া করে আপনারা একটু চুপ করুন, ওনাকে একটু বিশ্রাম নিতে দিন। নার্সের ধমকানিতে সবাই চুপ করে যায়। তারপর ধীরে ধীরে আলোর মাথায় হাত বুলিয়ে সবাই বাইরে বেরিয়ে আসে। মিঠুন শুধু মাথায় হাত বোলায় না, সেই সঙ্গে কপালে একটা চুমু দেয় আর গভীর আবেগে বলে, আমি আবার আসবো। তুমি নার্সদের কথা ঠিক মতন শুনবে, কেমন? তোমাকে আমি ভীষণ ভীষণ মিস করছি আলো। আমার ঘরে থাকতে ভালো লাগে না। তুমি তাড়াতাড়ি ফিরে এসো, তাড়াতাড়ি। মিঠুনের এই তুমি বলাটা যেন স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এলো। মিঠুনের আদরটাও যেন ঠিক সেই রকমই হলো। আলো মিঠুনের হাতটা চেপে ধরে, চোখের কোল দিয়ে জল গড়িয়ে পড়ে। ভালোবাসা শুধু সুখী আলোকে কাঁদায়। আলোকে ছেড়ে আসতে ইচ্ছে করছে না, কিন্তু আসতে তো হবেই। আলো চোখ বুজে শুয়ে আছে, অপেক্ষা করে আছে কখন ওর কোলে ছেলেকে দেবে। সিস্টার এসে আলোকে পিঠে বালিশ দিয়ে বসালো, মানে বসানোর চেষ্টা করা হলো। খুব কষ্ট হচ্ছে বসতে। জনিদারে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হচ্ছে। প্রসব যন্ত্রণা যে এত কষ্টদায়ক সেটা কে জানতো। যন্ত্রণায় এত চিৎকার করেছে যে গলাটা কেমন বসে গেছে। শরীরের ভিতর থেকে আর একটা শরীর বেরোচ্ছে, ভাবা যায়? আচ্ছা, এই যন্ত্রণা পুরুষের কেন হয় না? তাহলে বুঝতে পারতো যে মা হতে গেলে কি কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। যন্ত্রণার ঢেউ যেন আছড়ে পড়ে। প্রতিটা মুহূর্ত যেন মনে হচ্ছিল এটাই যেন শেষ শ্বাস নেওয়া। জনিদার একটু একটু করে বড় হচ্ছিল, ব্যথা সমানে হয়েই যাচ্ছিল। ডাক্তারবাবু দেখেন আর বলেন, এখনো সময় হয়নি। আর কতক্ষণে সময় হবে? প্রথমে তো বুঝতেই পারেনি আলো কোথায় আছে। চোখ খুলেই দেখে চারিদিকে মুখোশ পরা কয়েকজন ওর দিকে তাকিয়ে আছে। এমনি কি আর চোখ খুলেছিল আলো? ব্যথার জন্যই তো খুলেছিল। তারপরেই শোনে ডাক্তারবাবু প্রেসার দিতে বলছেন। তখন থেকে শুরু হয়েছিল যুদ্ধ। মাঝখানে আলো ব্যথা সহ্য করতে না পেরে ঝিমিয়ে গিয়েছিল। ওইদিকে বাচ্চার দেখা পাওয়া যাচ্ছে না, প্রেসার বেড়ে গিয়েছিল। যখন জন্ম হচ্ছিল মনে হচ্ছিল যোনিপথ ছিঁড়ে ফালা ফালা হয়ে যাচ্ছিল। কি প্রচণ্ড যন্ত্রণার মধ্যে দিয়ে যে ওই শিশুর জন্ম, সেটা বলে বোঝানো যাবে না। তাই এর নাম সাফল্য তো রাখতেই হবে। আলোর কাছে ছেলেকে নিয়ে আসা হলো। ক্লান্ত শ্রান্ত আলো ছেলেকে দেখে কেঁদে ফেলে। এই বাচ্চাটা কি সত্যি ওর? গায়ের রং নিয়ে, নাক নিয়ে, দেখা নিয়ে কত কথাই না শুনতে হয়েছিল আলোকে। যার জন্য ওর নাম মুখপুরি, সেই মায়ের এমন ছেলে হতে পারে? আলো তো বলেই ফেলল। বলছি, আপনাদের কোনো ভুল হয়নি তো? এই বাচ্চাটা সত্যি কি আমার?
বাচ্চাটাকে আনার সাথে সাথে আলোর বেডের চারপাশে ভিড় জমে গেল। এই যে দেবতার সন্তান, প্রত্যেকেই তাই বলছে, এত সুন্দর বাচ্চা হয়। সিস্টার তো এসে ভারী বুকটা পরিষ্কার করে গেল। দুধের ভারে প্রচণ্ড টনটন করছে বুকটা। এরপর সবাইকে সরিয়ে দিয়ে সিস্টার নিজেই বাচ্চাটার মুখটা বুকের স্তনবৃন্তের সামনে ধরতেই বাচ্চাটা টানতে শুরু করে। সারা শরীর জুড়ে কেমন একটা অস্বস্তি হতে লাগলো। কি অদ্ভুত ব্যাপার, বাচ্চার সাথে সাথে ভগবান ওর খাবারটুকুও পাঠিয়ে দেন। নার্স ধরে থাকে, খাওয়ানো হয়ে গেলে পাশেই বেবি কটে শুইয়ে দেয়। কি সুন্দর, কি নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আলো মা হয়েছে, এই ব্যথা, এই কষ্ট কমানো কি যায় না? এই জন্যেই বলে প্রতিটা বাচ্চার জন্মানোর সাথে সাথে মায়ের মৃত্যু পর্যন্ত হতে পারে। কি তীব্র যন্ত্রণাই না সহ্য করতে হয়। প্রস্রাব করতে গিয়ে কি অসম্ভব জ্বালা করছে। মনে হচ্ছে মিঠুনকে পেলে খুব বকা দেবে। আর যেন কোনোদিনও বাচ্চার কথা না বলে। মনে মনে বেশ রাগ হয়। আলো কত ব্যথা সহ্য করছে, আর উনি কি সুন্দর ঝাড়া হাত পায়ে ঘুরে বেড়াচ্ছেন। মিঠুনের তুমি দিয়ে বলাটা আলোর কাছে যন্ত্রণা কমে যাওয়ার প্রলেপ বলে মনে হলো। আলোর কাছে দুটোই পরম পাওয়া। একদিকে এবার থেকে ডক্টর আলো নামে পরিচিতি লাভ করল, আর একদিকে মাতৃত্বের স্বাদ। কতজন যে এলো আলোকে দেখতে, এমনকি প্রেয়শ্রীর জ্বালায় বিশু পর্যন্ত আসতে বাধ্য হলো। সুহাসিনী আর শঙ্করও ওদের সাথে একই গাড়িতে এলো। আলোর প্রশংসা না করে গেল না কেউ। সবিতা আর আসেনি। সবিতা আলোকে বরণ করার প্রস্তুতি নিচ্ছিল বাড়িতে। 3 মাস পর আলো রাজ্য সরকারের অধীনে স্বাস্থ্য দপ্তরের উপদেষ্টা হিসেবে যোগদান করে। আলোর দায়িত্ব বেড়েছে। আলো গ্রামে গ্রামে গিয়ে গর্ভবতী মায়েদের খনিজ রক্তাল্পতা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে জানায় এটা কতটা জরুরি তাদের ও তাদের বাচ্চাদের জন্য। আলোর ব্যবহারে সুন্দর বোঝানোর জন্য তারাও বুঝতে পারে। শুধু তাই নয়, এর জন্য অনেক কনফারেন্সে গিয়ে আলো ওর আবিষ্কার এই খনিজের সম্পর্কে কথা বলে। এর ফলে আলোর নাম চারিদিকে ছড়িয়ে যায়। আলোকে এখনো অনেকে গবেষক নিতে চান। বাইরে থেকেও আমন্ত্রণ আসে আলোর কাছে এই ব্যাপারে বোঝানোর জন্য। 1970-এ ন্যাশনাল নিউট্রিশন অ্যানিমিয়া কন্ট্রোল প্রোগ্রাম হয়েছিল। শোনা যাচ্ছে আলো এবার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে সারা বিশ্বের কাছে। আলো যখন বাইরে কাজ করে বাড়িতে আসে, তখন সাফল্যের হাসি দেখে সমস্ত ক্লান্তি ওর দূর হয়ে যায়। বাড়িতে ঢুকলে আলো তখন কারুর মা, কারুর বউ, কারুর বৌমা। সারাদিন যতই সবিতা, মিঠুনের মা, বাবা সামলান না কেন, আলো বাড়িতে এলে সাফল্য তখন শুধুমাত্র আলো। ওদের দুজনের মাঝে আর কাউকে ঢুকতে দেয় না সাফল্য। আলোর কোলে দাপাদাপি, আদরে ভালোবাসায় মাখামাখি করে দেয় আলোকে। আলো তৃপ্তি পায় সাফল্যের এমন আদরে। সাফল্য এই কটা মাসেই বুঝে গেছে আলো ওকে কতটা ভালোবাসে। মিঠুন কিন্তু MBBS ডিগ্রিতে সন্তুষ্ট নয়। মিঠুন আরও ডিগ্রি নিতে চায়। আলো যদি পারে তাহলে ও পারবে না কেন? MBBS পাশ করার পর মিঠুন এমনিতেই MDর যোগ্যতা অর্জন করেছে। MD হলো একটা বিশেষ ডিগ্রি, যা কোনো একটা বিষয়ের উপর বিশেষজ্ঞ। মিঠুন পড়াশোনা আরম্ভ করে। মিঠুন আরও ডিগ্রি নিয়েই ছাড়বে। ছেলে সাফল্যের অন্নপ্রাশনে মিঠুনদের বাড়িতে যেন চাঁদের হাট বসেছে। কে আসেনি? সমাজের নামকরা ব্যক্তিত্বরা সবাই এসেছেন মিঠুনদের বাড়িতে। বিশু যেচে তাদের সাথে কথা বলে। প্রচুর দামি উপহারে আর গয়নায় সাফল্য ঢেকে যায়। সাফল্যকে দেখতে ঘন ঘন আসে সাঁঝবাতি আর সূর্যরেখা। তাদের ছোট্ট ভাইকে ওরা খুব ভালোবাসে। জয়া ওর কৃষ্ণকলিকে নিয়েও আসে। সবার আদর পায় সাফল্য। একটা মাত্র ভাইকে কে না ভালোবাসে। আলোর যেদিন ছুটি থাকে সেদিন সবাই চলে আসে ওদের বাড়ি। বাড়ি একেবারে কোলাহলে মুখর থাকে। এই কারণেই মিঠুন বাড়িটাকে আরও বড় করে। মিঠুনের মাকে রান্নাঘর থেকে ছুটি দেওয়া হয়েছে। আলো ছুটির দিন রান্না করে সবাইকে খাওয়ায়। হ্যাঁ, এই রান্নার লোভেই বিশু প্রত্যেক ছুটিতে আলোর বাড়িতে এসে উপস্থিত হয়। সবাই বুঝলেও না বোঝার ভান করে সবাই। অতিরিক্ত খাওয়ার জন্যে
খুব শীঘ্রই বিশুর শরীরে অতিরিক্ত প্রোটিন ধরা পড়ে। এর ফলে নানা রকম রোগ বিশুর শরীরে বাসা বাঁধে। বিশুকে ডাক্তার মানা করলেও শোনে না ও। আজ ভাইফোঁটা। মিঠুন নিজে গিয়ে বিশু আর শঙ্করকে বলে আসে তাদের মেয়েদের নিয়ে যেন তারা অবশ্যই চলে যায়। আলো অপেক্ষা করবে। জয়া আর শুভার বাড়িতেও নিমন্ত্রণ করে আসা হয়েছে। মিঠুনদের বাড়ি গমগম করছে, সবাই এসে গেছে। প্রথমে সাফল্যকে সব বোনেরা মিলে ফোঁটা দেয়। 5-5টা বোন। আবার ভাই বা বোনের খবর আছে, সুহাসিনী মা হতে চলেছে। ছোট্ট সাফল্য সব বোনকে উপহার দেয়। এরপর আলো প্রেয়শ্রীর দাদা অর্থাৎ শুভার বর অমল এবং জয়ার বর সুকান্তকে আসনে বসায়। প্রেয়শ্রী সুহাসিনী ওদের ফোঁটা দেয়। জয়াও অমলকে দেয়। আলো শঙ্খ বাজায়। সবাই উলুধ্বনি দেয়। শেষে বসলো বিশু আর শঙ্কর। জয়া শুভার ফোঁটা দেওয়া শেষ হতেই সবাই তাকায় আলোর দিকে। আলো একটা শুকনো হাসি দিয়ে খাবার দেওয়ার ব্যবস্থা করতে চলে যায়। বিশু আর শঙ্কর বসে থাকে। যতক্ষণ না আলো ফোঁটা দেবে ওরা উঠবে না। জয়া আর শুভা আলোকে ডাকে। আলোকে সারা বাড়িতে খুঁজে পাওয়া যায় না। আলো খাবারের ব্যবস্থা করে কোথায় যেন গেছে। সবাইকে খেয়ে নিতে বলেছে। বলে গেছে ওর আসতে দেরি হবে। বাধ্য হয়ে বিশু খিদের টানে আসন ছেড়ে উঠে যায়। সবার খাওয়া শেষ হলে আলো ফিরে আসে। আলো গিয়েছিল কাছেই স্টেশনে, যেখানে অনেক গরিব বোনেদের জন্যে দাদাদের পক্ষ থেকে উপহারের ব্যবস্থা করেছে আলো। আর সেই সব দাদারা মিলে আলো ওদেরকে ফোঁটা দেবার পর আলোকে একটা উপহার দেয়, যা আলো বুকে করে জড়িয়ে ধরে বাড়িতে নিয়ে আসে। আলো আসলে পরে সবাই জিজ্ঞেস করলে আলো সবকিছু জানায়। বিশু আর শঙ্করের মুখটা কালো হয়ে যায়। জয়া বলে ওঠে, তোর জন্য দাদারা বসেছিল, তোর ফোঁটা না পেয়ে আসন থেকে উঠবে না বলছিল। আলো ব্যাপারটা খুব ভালো করেই জানে, কিন্তু তবুও অবাক হওয়ার ভান করে। কেন? আমার জন্য কেন? বারে, তুই ফোঁটা দিবি না? আমি আবার কবে ফোঁটা দিলাম ছোটদি? তোমরা তো আমাকে কোনোদিন ফোঁটা দেওয়ার উপযুক্ত মনেই করনি। তুই তো এখন আমাদের আদরের বোন, এবার থেকে দিবি। আলো আর কিছু বলে না, শুধু চুপ করে হাসে। বিশু আলোর দিকে এগিয়ে আসে। এই নে আলো, এটা তোর জন্য এনেছি। বিশু এই কথা বলে একটা গয়নার বাক্স দিতে যায় আলোকে। ওদিকে শঙ্করও একটা প্যাকেট দিতে চায় আলোকে। আলো কিন্তু কোনোটাই নেয় না, বরং আলো স্টেশন থেকে পাওয়া দাদা ভাইদের উপহারটা দেখিয়ে বলে, এটাই আমার সেরা উপহার বড়দা ছোটদা। ওরা যে উপহার দিয়েছে সেটা হয়তো পয়সার দিক থেকে দামে অনেক কম, কিন্তু কিন্তু ভালোবাসার দিক থেকে সব থেকে দামি। আচ্ছা বলছি, বড়দা ছোটদা, তোমরা ঠিকমতো খাওয়া দাওয়া করেছো তো? না, আলো কোনোদিনও দাদাদের ফোঁটা দেয়নি, আর কোনোদিন ওদের কাছ থেকে কোনো উপহারও নেয়নি। আলোর আত্মসম্মান বোধ কিন্তু প্রচণ্ড প্রবল। আলো এখন ভীষণ খুশি। মুখপুরি নামটা এখন সবার মনের গভীরে তলিয়ে গেছে, কারণ মুখপুরি শব্দটা মনে এলে ওরা নিজেরাই এখন লজ্জা পায়, তাই ভুল করেও মনেও আনে না। আলোর ছটায় মুখপুরি নামটা মুছে গেছে।